সুদূর আমেরিকা থেকে সকালের ফ্লাইটে দেশে ফিরেছে অব্র। বিমানবন্দর থেকে বেরিয়ে দেখে বাবা রাজীব চৌধুরী ইমিগ্রেশন গেটে দাঁড়িয়ে আছেন। অব্রকে দেখে ড্রাইভার দ্রুত ছুটে গেল। সে তার হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির ট্রাঙ্কে রাখলো। বাসায় ফেরার পথে বাবার সাথে কিছু কথা ছাড়া খুব একটা কথা বলেনি অভ্র। শরীর ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। বাড়িতে এসে মাকে দেখতে পায়। সে কাঁদতে কাঁদতে এগিয়ে গেল অভ্রর দিকে। অভ্র মাকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কান্না বন্ধ করো মা, দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। নিজেকে সামলালেন আসিয়া চৌধুরী। অভ্র নিচু গলায় বলল, আমি খুব ক্লান্ত মা, এখন একটু ঘুমাবো, আমাকে ডাক দিও না প্লিজ। আমি তোর পছন্দের খাবার রান্না করেছি, ফ্রেশ হয়ে আয়, আগে খাবি তারপরে ঘুম। অভ্র রুমে গেল। ঘড়িতে 9টা বেজে যাচ্ছে। মিসেস রোজা রান্নাঘরের কাজ শেষ করলেন, তারপর শাড়ির আঁচলে ভিজে হাত মুছতে মুছতে মেয়ের ঘরে এলেন। নীল ঘুমাচ্ছে। সে এসি ও ফ্যানের সুইচ বন্ধ করে ঘরের লাইট চালিয়ে দেন। এরপর উচ্চ স্বরে বললেন, তাড়াতাড়ি ওঠো, এখন না উঠলে তুমি কলেজে যেতে দেরি করবে। নীল কাঁধ নাড়ল, ঘুমন্ত গলায় বলল, মা গরম লাগছে, ফ্যান। মিসেস রোজা জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দিলেন। মেঝেতে রোদ পড়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন, সকাল 9টা বাজে, এখনো ঘুমাবে? নীল চোখ খুলে তাকায়। দেয়াল ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। জুতো পরে তাড়াহুড়োয় বাথরুমে ঢুকলো। রেডি হতে 20 মিনিট লেগেছিল। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল। মিসেস রোজা বারবার বললেন, নাস্তা করে তারপর যাও। সময় কম থাকায় না খেয়েই বেরিয়ে পড়ল। চালক লতিফ কলেজ গেটের পাশে পার্কিং স্থানে গাড়ি থামায়। নীল গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢুকলো। ক্যাম্পাস ফাঁকা, কেউ নেই। ক্লাস শুরু হয়েছে। নীল দৌড়ে গেল। ক্লাসরুমের দরজার সামনে এসে থামলো। নিজেকে কিছুটা শান্ত করলো। ক্লাসরুমের ভিতরে তাকিয়ে দেখে তার সহপাঠীরা নিজেদের মধ্যে গসিপ করছে, যার অর্থ স্যার এখনো ক্লাসে আসেননি। নীল তার বুকে একটা হাত রাখলো, তারপর সিটে গিয়ে বসলো। নীল ইন্ট্রোভার্ট, আর তার 3 বন্ধু ঠিক ওর উল্টো। ক্লাসে বসে 3 জনে ছুটির পর কফি শপে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরিকল্পনা করলো। অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না। নীল তাদের কথা শোনেনি। নীলের চোখ মুখ গম্ভীর। কাজল কপালের চামড়াটা একটু কুঁচকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে নীল? তুই আজ কথা বলছিস না? নীল বইয়ে মুখ চাপা দিয়ে বসে আছে। এদিক ওদিক 2-1বার মাথা নাড়ল, যার অর্থ কিছু না। দোতলা বিল্ডিং, পুরোটা ক্যাফে। যারা পার্টি করেন তাদের জন্য উপরের তলা সংরক্ষিত। চারপাশের পরিবেশ সুন্দর। বেশ ভিড়। একটু অপেক্ষা করার পর তারা একটি টেবিল খালি পায়। ওয়েটার এসে অর্ডার দিল। প্রায় 30 মিনিট হয়ে গেছে, ওয়েটার এখনো ফিরে আসেনি। নীল তার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে টেবিলে রাখলো। তারপর বলল, তোরা বস, আমি কাউন্টার থেকে আসছি। তানিয়া নিষেধ করলো। তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে নীল কাউন্টারে গিয়ে বলল, এই যে শুনুন, হ্যাঁ ম্যাম, বলুন কি লাগবে? আমি অর্ডার করেছিলাম, 30 মিনিট হয়ে গেছে, এখনো পাইনি। আপনারা গ্রাহকদের সেবা ঠিকমতো দিচ্ছেন না। লোকটা করুণ গলায় বলল, দুঃখিত ম্যাম, আজ খুব ভিড়। আমাদের দুজন ওয়েটার, তারা একসাথে সব কিছু সামলাতে পারছে না। আপনার অর্ডার বলুন, আমি এক্ষুনি পাঠানোর ব্যবস্থা করছি। নীল থেমে গেল, নিঃশ্বাস ফেললো, তারপর বলল, আপনি রেডি করে আমাকে দিন, আমি নিয়ে যাব। লোকটা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। 10 মিনিট পর নীল কফি ট্রে নিয়ে টেবিলের দিকে যেতে নিল। হঠাৎ কেউ ছুটে এসে ধাক্কা দিল এবং সাথে সাথে ট্রেটি পড়ে গেল। নীল লোকটার দিকে এক দৃষ্টিতে তাকালো। তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। লোকটি বলল, আমি দুঃখিত মিস, আমি আপনাকে আসতে দেখিনি। নীল ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, ইচ্ছে করে কেউ এমন করবে না। আশেপাশের লোকজন অদ্ভুত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। এমন দৃশ্য আগে দেখেনি যেন। তানিয়া চেয়ার থেকে উঠে এলো। তানিয়া দাঁতে দাঁত চেপে বলল, কতবার বারণ করেছি, তুই শুনিসনি, ফেললি তো সব। নীল চুপ করে আছে। লোকটি বলল, তার দোষ নেই, আমার মনোযোগ না থাকায় দুর্ঘটনা ঘটেছে। তানিয়া জিজ্ঞেস করলো, আমি সাদমান চৌধুরী, অভ্র। নীল তানিয়ার হাত ধরলো। আবার অর্ডার দিতে কাউন্টারে গেল ওরা। ভিড় দেখে এগিয়ে আসা অভ্রর বন্ধু আকাশ ও শুভ। আকাশ অভ্রর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? কিছুই ঘটেনি, গিয়ে বসি। হ্যাঁ চলো। তারা পাশাপাশি টেবিলে বসলো। অভ্র চুপচাপ পাশের টেবিলের কথাবার্তা শুনছে। তানজুম নীলকে ডাকলো, সে উত্তর দিল। অভ্র তার নাম শুনতে পারায় মৃদু হেসে বলল,
নীল, শুভ্র জিজ্ঞেস করলো। তুই এত দেরি করলি কেন? আমরা অনেকক্ষণ বসে আছি। আমি এই জায়গা চিনি না, খুঁজে বের করতে সময় লেগেছে। শুভ জিজ্ঞেস করলো। অব্র কথা বলছে কিন্তু তার মনোযোগ পাশের টেবিলে। আকাশ অব্রর দৃষ্টি অনুসরণ করে নীলের দিকে তাকালো, ঠোঁট টিপে হাসলো। আকাশ ঠাট্টা করে বলল। প্রেমে পড়েছিস? শান্ত গলায় অব্র বলল। আমি বুঝতে পারছি না, তাকে দেখার পর থেকে শুধু আমার মনে হচ্ছে। শুভ কিলকিল করে হেসে উঠল। সন্ধ্যা 7টা বাজে। অব্র বারান্দায় দাঁড়ানো, ঠান্ডা আবহাওয়া শরীরেও মন ছুঁয়ে যায়। প্রথম দর্শনের অনুভূতি যে এত প্রবল হবে বুঝতে পারেনি অব্র। তার মন খারাপ লাগছে। আকাশ বলেছে ও মেয়েকে খুঁজে বের করবে, এত সময় লাগছে কেন? ও আবার ভুলে গেল না তো? ওকে ফোন করে মনে করিয়ে দেওয়ার জন্য অব্র রুমে এলো। বিছানায় রাখা ফোনটা হাতে তুলতেই যন্ত্রটা বেজে উঠল। আকাশ কল দিয়েছে। অব্র কল রিসিভ করে বলল। আমি এখনই তোকে কল করতে যাচ্ছিলাম। আকাশ গাড়ি পার্ক করার পর বলল। সবুর কর ভাই, নাম পরিচয় ছাড়া মানুষ খুঁজে পেতে সময় লাগে তো। তুই এখনো তার পরিচয় জানতে পারিসনি? হ্যাঁ পেরেছি। কফি শপ থেকে 5 মিনিটের দূরত্বে একটি কলেজ আছে, তারা ওই কলেজে পড়ে। আর বিস্তারিত দেখা হলেই জানাবো। আমি আসছি। এখন তুই কোথায়? এই অব্র, দাঁড়া, এখন তোর আসার দরকার নেই। আগামীকাল কলেজ ছুটির সময় আসলেই হবে, তখন দেখাবো। আকাশ কল কেটে দিল। হঠাৎ তোয়া দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে ক্ষীণস্বরে ডাকলো। ভাই, বাবা তোমাকে ডাকছে, জলদি আসো। অব্র দরজা খুলে দিল। জিজ্ঞাসা করলো। কেন ডাকছেন? বাবা তোমাকে কিছু বলবেন। কি বলবেন? আমি জানি না, আমাকে কিছু বলেনি। রাজীব চৌধুরী গম্ভীর হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর বললেন। অব্র, তুমি দেশে এসেছো, আমরা খুব খুশি। কয়েকটা দিন ইচ্ছে মতো ঘুরে বেড়াও, এরপর অফিসে জয়েন করো। আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমি থাকতে থাকতে সবকিছু বুঝে নেওয়ার তোমার কর্তব্য। অব্র চুপ করে রইল। কিছুক্ষণ সময় নিয়ে বলল। বাবা, আপনি যা ভালো মনে করবেন তাই হবে। কলেজ ক্যাম্পাসের দক্ষিণ পাশে বিশাল কৃষ্ণচূড়া গাছ। ঝরে পড়া ফুল মাটি বিছিয়ে আছে। গাছটি বেশ বড় এবং এর ছায়া ক্যাম্পাসের অনেক জায়গায় পড়ে। ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই এখানে বসে আছে। তানজুমকে নিয়ে গাছের গুড়িতে বসে আছে নীল। ক্লাস শুরু হবে, সময় কম, তাই দুজনে কথা বলতে বলতে ক্লাসের দিকে হাঁটা দিল। তানিয়া আর কাজল ক্লাসেই বসে আছে। নীলকে দেখে বসার জায়গা করে দিল। ছুটি হলো ঠিক 3টায়। একটা ছেলে সিঁড়ি ভেঙে নীলের সামনে এসে দাঁড়ালো। তারপর তাকে একটা খাম দিয়ে বলল। এটাই তোমার জন্য। কাজল জিজ্ঞেস করলো। চিঠি? ছেলেটা কিছু বলল না, মৃদু হেসে চলে গেল। সব ক্লাসরুমের সামনে ডাস্টবিন আছে। নীল খামটা ডাস্টবিনে ফেলে দিয়ে হাঁটতে লাগলো। তানিয়া রোর গলায় বলল। ছেলেরা চিঠি দেয়, তোর সাথে বন্ধুত্ব করতে চায়, আর তুই তাদের চিঠিগুলো ডাস্টবিনে ফেলে দিস। নীল মুখ না দেখে কণ্ঠ শক্ত করে বলল। আমি সব পছন্দ করি না। নীল গেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছে। তানজুম রিক্সা ডাকলো। রাস্তার উল্টো দিকে অব্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তানিয়া হঠাৎ বলে উঠল। ক্যাফের সেই ছেলেটা যার সাথে গতকাল নীলের ধাক্কা লেগেছিল। কাজল তার ভ্রু কুঁচকেছে। তানজুম বলল। সেই ছেলেটা এখানে কি করছে? কোনোভাবে নীলকে ফলো করছে না তো? লম্বা চওড়া কাঁধ, দেখতে সুন্দর, সুদর্শন যুবক, করলেই বা ক্ষতি কি? অভ্র অধৈর্য হয়ে গেল। অভ্র আকাশকে কিছু বলার আগেই আকাশ বলল। চল যাই, তুই কোথাও বলিনিস। অভ্র নীলের সামনে এসে দাঁড়ালো। তার বুক ধকধক করছে। বুক ধরফর কোনোভাবেই থামছে না। অভ্র নরম গলায় জিজ্ঞেস করলো। নাম কি তোমার? নীল কথা বলল না। নীল পিছিয়ে এসে তার সামনে থেকে সরে দাঁড়ালো। কাজল শান্ত গলায় বলল। ওর নাম লীলাঞ্জনা সরকার, সবাই তাকে নীল বলে ডাকে। অভ্র বলল। আর তুমি কি তার বন্ধু? হ্যাঁ, আমরা 4 বন্ধু, বলল কাজল। নীলের মুখ থমথমে। অভ্র নীলকে চুপ থাকতে দেখে বলল। চুপ করে আছো কেন? আমি তোমার জন্য এখানে আসছি, কিছু বলো। নীল অভ্রের প্রশ্ন এড়িয়ে গেল। ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। নীল গাড়িতে বসলো। গাড়িটা চলে গেল। অভ্রর হাসি মিলিয়ে যায়।
অভ্র অভিমানের রাস্তা দিয়ে হেঁটে ওপাশে গেল। আকাশ হতাশ হয়ে শুভর দিকে তাকালো। শুভ নীলের বন্ধুদের সাথে কিছু জরুরি কথা বলে নিল। 1 সপ্তাহ কেটে গেল। হঠাৎ অসুস্থতার কারণে নীল 3 দিনের ছুটি নেয়। গভীর অলসতায় এই দিনগুলোও কেটে গেল। আজ শরীরটা একটু ভালো, তাই কলেজে যেতে চায়। বন্ধুদের মাঝে থাকলে ভালো লাগবে, দিনটা ভালো যাবে। মিসেস রোজা তার মেয়েকে নিষেধ করেন, তাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরও একদিন ছুটি কাটাতে বলেন। নীল সুস্থ বোধ করছে, সেজন্য সে কলেজে যাবেই। ক্যাম্পাসে পা রাখতেই বৃষ্টি শুরু হয়ে গেল। নীল কাক ভেজা শরীর নিয়ে ক্লাসে ঢুকলো। আজ এভাবেই ক্লাস করতে হবে, ছুটি নেবে কোনো উপায় নেই। এখনও বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে স্যার আসলেন। বৃষ্টির পরে আকাশ তার অপূর্ব সৌন্দর্য দেখায় পৃথিবীকে। পরিষ্কার আকাশে সাদা মেঘ ভাসছে, পাখি ডানা মেলে উঠছে, গাছের ডাল পাতা থেকে ছোট ছোট বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে। রাস্তায় থাকা ছোট ছোট গর্তগুলোয় পানি জমেছে। গাড়ি চালার সময় চাকা গর্তের মধ্যে পড়ে গেলে পানি ছিটকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সেই গর্তগুলো আবার পানিতে ভরে যায়। নীল গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ি আসতে দেরি হবে। ড্রাইভার কল করে জানিয়েছেন রাস্তায় অনেক জ্যাম। ফোন ব্যাগে রেখে রাস্তার ওপারে তাকালো নীল। কত মানুষ হাঁটাচলা করছে, অথচ অভ্র নেই। গত 1 সপ্তাহ কলেজ ছুটির পর লোকটা এখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে আজ কেন নাই? নীল চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে। তানিয়া বলল, কাউকে খুঁজছিস? না, কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই কাউকে খুঁজছিস। কাজল মৃদু হেসে বলল, অব্র ভাইয়ের আজ তার বাবার কোম্পানিতে জয়েন করার কথা, তাই আসেনি। গতকাল আসছিল, তোর খোঁজ খবর নিয়ে গেছে। নীল ভ্রুকুটি করল। খানিকটা রাগী গলায় বলল, আমার খোঁজ নেওয়ার সে কে? আর তোরাই বা বলতে গেলি কেন? এখন কেউ না, ভবিষ্যতে হতেও তো পারে। কণ্ঠ তুলল তানজুম। এরপর ও রিকশায় উঠে গেল। নীল দাঁড়িয়ে আছে। 15 মিনিট পর লতিফ চাচা গাড়ি নিয়ে আসলেন। জ্যোৎস্না প্রস্ফুটিত হয়েছে। মাঝরাতে বারান্দায় এলো নীল। তার লম্বা চুলগুলো বেনুনি করা। খোলা আকাশে রাত পাখি শব্দ করে উড়ে গেল। বিশাল আকাশে শুধু একটি মাত্র চাঁদ, তারা নেই। নীল করুণ গলায় বলল, তুমিও কি একা আমার মতো? ঘড়ির অ্যালার্ম হঠাৎ বেজে উঠল। নীল চোখ খুলল। ঘড়ি বন্ধ করে বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায় সে। 2 হাতে পর্দা সরিয়ে দিল। আজ আকাশ মেঘলা, বৃষ্টি হবে কিনা জানা নেই। নীল কিছুক্ষণ পর ফ্রেশ হতে গেল। তোয়ালিটা চেয়ারে রেখে বারান্দায় পা বাড়ালো। একটা ছোট্ট চড়ুই ছানা উড়ে এসে রেলিংয়ে বসলো। সে উঠতে শিখছে। একটু পর আবার উঠতে শুরু করলো। বেশিক্ষণ উঠতে পারেনি, নেমে এসেছে। পাখির কাণ্ড দেখে নীলের মন খুব উত্তেজিত হয়ে উঠল। সে রুমে এসে পড়তে বসলো। ফোন বাজছে, মনটা বারবার ফোনের কাছে ছুটছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছে তানজুম, তানিয়া ও কাজল। নীল বইটা বন্ধ করে ফোন তুলল। তারা দুপুরের পর সাফারি পার্কে যাওয়ার পরিকল্পনা করে। নীল যেতে রাজি হলো। নীল আলমারি থেকে তার পছন্দের একটা জামা নিল। আব্বু আম্মুর সাথে নাস্তা সেরে 9টার মধ্যে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের সামনে গাড়ি থামলো। নীল নামলো। গেটের কাছে দাঁড়িয়ে আছে তানজুম, তানিয়া, কাজল। লতিফ চাচা গাড়ি নিয়ে চলে যেতেই তারা এগিয়ে আসে। হঠাৎ একটি গাড়ি তাদের সামনে এসে থামলো। তানিয়া কাজল গাড়িতে উঠে বসে। তানজুম গাড়িতে বসে বলল, নীল তাড়াতাড়ি ওঠ। নীল কিছুই বুঝলো না, জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? ক্লাস করব না? না, আজকে ক্লাস ফাঁকি দিব, তানিয়া জবাব দিল। দুপুরের পর যাওয়ার কথা ছিল, তাহলে আমরা এখন ক্লাস ফাঁকি দিব কেন? গাড়িতে সেখানে যেতে 1 ঘন্টা এবং ফিরে আসতে 1 ঘন্টা লাগে। আর পার্ক 5টায় বন্ধ হয়ে যায়। 4টায় গিয়ে 1 ঘন্টায় কি দেখব? তাই সকালে যাব আর 4টার মধ্যে ফিরে আসব। একদিনের তো ব্যাপার, টেনশন করিস না, বলল কাজল। কাজে পুরোপুরি ঢুকে পড়েছে অভ্র। দম ফেলার সময় নেই। মিটিং শেষ করে চেম্বারে বসলো। টেবিলে রাখা গ্লাসটা নিয়ে পানি পান করলো। শুভ্রর কল এলো। শুভ অনর্গল বলল, সাফারিতে যাচ্ছি বাঘ আর হাতি দেখতে। তুই কি আমাদের সাথে যাবি নাকি একাই যেতে পারবি? আমি যেতে পারবো না, সরি রে। আমাকে অফিসের অনেক কাজ দেখাশোনা করতে হচ্ছে, তোরা যা। শুভ কান থেকে ফোনটা নামিয়ে নিল। আকাশকে বলল, ও আসতে পারবে না। আমরা এখন কি করব? শুভর হাত থেকে ফোন নিল আকাশ। শক্ত কণ্ঠে বলল, নীল যাচ্ছে, ঠিকানা পাঠাচ্ছি, তুই 1 ঘন্টার মধ্যে আসবি।
নীল গাড়ি থেকে নেমে জায়গাটা ভালো করে দেখে নিল। বিশাল খোলা জায়গা, চারপাশে বাস ও গাড়ির ভিড়, বাইরে প্রচুর খাবারের স্টল এবং খেলনার স্টল রয়েছে। সবকিছু দেখে নিয়ে তারা টিকিট কেনার জন্য এগিয়ে গেল। গেটে নিরাপত্তা টিকিট চেক করার পরই প্রবেশের অনুমতি দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে বসার জায়গাতে লোকজন বসে আছে, তাই ওরা কাছাকাছি ঘুরতে লাগলো। একটু পর তানজুম নির্জন জায়গা দেখে তাদের নিয়ে দাঁড়ালো। ড্রাইভার সাথে থাকায় সে অভ্রকে নিয়ে আসে। ড্রাইভারকে গাড়িতে বসতে বলে অভ্র এগিয়ে গেল। আকাশকে কল করলো, ফোন রিসিভ করছে না। শুভর ফোন বন্ধ। টিকিট কেটে গেট দিয়ে ঢুকলো অভ্র। এদিক ওদিক তাকিয়ে হাঁটতে লাগলো। কাজল দেখে অভ্র এদিকে আসছে। অভ্র এখনো তাদের দেখেনি। কাজল তানজুমকে ইশারা করে যে অভ্র এসেছে। তানজুম ছক আঁকতে লাগলো। সে হঠাৎ বলল, নীল, তুই এখানে অপেক্ষা কর, আমরা একটু টয়লেটে থেকে আসছি। নীল অবাক গলায় জিজ্ঞেস করলো, 3 জন একসাথে টয়লেট? তানিয়া বলল, হ্যাঁ, কলেজে যাওয়ার পথে আমরা প্রচুর ফুচকা খাই, সেই কারণে হয়তো এখন গ্যাস হয়ে গেছে। নীল ফ্যালফ্যাল করে ওদের দিকে তাকিয়ে তারা চলে গেল। চোখের আড়ালে এসে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আকাশ আর শুভ একইভাবে অন্য গাছের আড়ালে লুকিয়ে আছে। অভ্রকে দেখে আকাশ শুভর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমাদের প্ল্যান কাজ করছে। এখন অব্র শুধু তার মনের কথা বলতে পারলেই হয়। নীল একা দাঁড়িয়ে আছে। অভ্র মৃদু হেসে ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি এখানে একা আসছো? পুরুষ কণ্ঠটা অপরিচিত হওয়ায় নীল মাথা ঘুরিয়ে অভ্রর দিকে তাকালো। সাথে সাথে অভ্রকে উপেক্ষা করার চেষ্টা করলো নীল। অভ্র তড়িঘড়ি করে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমি তোমার সাথে কথা বলতে চাই, আর তুমি প্রতিবার পালিয়ে যাও। আমার কথা শোনো। আমার শোনার কিছু নাই। নীল এক পা বাড়ায়। অভ্র হঠাৎ নীলের হাত ধরলো। নীল অবাক দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন। অভ্র বলল, আমার কথা শেষ হয় নাই, দাঁড়াও চুপচাপ। অভ্রর হাত থেকে নিজ হাতটি ছাড়িয়ে নিয়ে নীল হঠাৎ অভ্রের গালে চড় মারল। তারপর উচ্চস্বরে চেঁচিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি না, আপনি প্লিজ আমাকে বিরক্ত করবেন না। অভ্র মাথা নিচু করে ফেললো। এরপর বিনা বাক্যে চুপচাপ চলে যায়। রাত 2টা বাজে। আকাশ ফোনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে যায়। সহসা ফোন বেজে উঠল। গভীর ঘুম ভেঙে গেল রিংটনের শব্দে। ঘুম ঘুম চোখের যন্ত্রটা হাতে নিল আকাশ। সে চোখ খুলে স্ক্রিনে নামটা দেখার চেষ্টা করলো। যন্ত্রটা কানের কাছে রাখে। আসিয়া চৌধুরী কাঁদছেন। সহসা সে উঠে বসলো। আকাশ এক হাতে চুল ছাকিয়ে বলল, কি হয়েছে আন্টি? আপনি কেন কাঁদছেন? চাচা আর তোয়া ভালো আছে তো? আসিয়া এলোমেলো কণ্ঠে বললেন, বাবা, আমার অভ্র কোথায়? এত রাত হলো এখনো বাড়ি ফিরছে না কেন? আকাশ বলল, আন্টি আপনি কাঁদবেন না, আমি বিষয়টি দেখছি। আকাশ শুভকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। 2 ঘন্টা এদিক ওদিক খোঁজার পর অভ্রকে খুঁজতে খুঁজতে নীলের বাড়ির রাস্তার পাশে আসলো। ল্যাম্পপোস্টের নিচে গাড়ি পার্ক করে শুভ। তারপর বোতল থেকে পানি পান করে শুভ বেজা গলায় বলল, আমার মনে হয় আমরা এখানে অভ্রকে খুঁজে পাবো। রাস্তার ধারে একজন লোক বসে আছে। একটা কুকুর তার সামনে ল্যাজ ভাঁজ করে বসে আছে। লোকটির হাতে বেকারির রুটি। সে তা ছিঁড়ে ছিঁড়ে কুকুরকে দিচ্ছে। লোকটাকে দেখে শুভ বলল, ওটা অভ্র না। অভ্র হুইস্কি খেয়েছে, ওর নেশা চড়েছে। অভ্রকে ধরে গাড়িতে নিয়ে বসালো ওরা। এতক্ষণে ভোর হলো। চারদিকে ফজরের আজান দিচ্ছে। কলিং বেল শুনে দরজা খুললেন আসিয়া, যেন দরজার পাশেই বসেছিল। ফজরের নামাজ আদায় করতে উঠলেন রাজীব চৌধুরী। ছেলের অবস্থা দেখে আকাশ ও শুভর থেকে কারণ জানতে চান। আকাশ সত্য কথাটাই বিস্তারিত বলল। রায়হান সরকার 1 সপ্তাহের জন্য নেপালে যান। ওখানের অফিসে সব কার্যক্রম শেষ করে নিয়ে আজই ফিরছেন। এয়ারপোর্ট থেকে সোজা অফিসে আসেন। হাতে একটু কাজ আছে, সেটা সেরে বাড়ি যাবেন। রায়হান সরকারের বিয়ে দরজায় কড়া নাড়লেন। রায়হান বলল, আশা ফাহাদ। ফাহাদ বলল, স্যার, ব্যবসায়িক রাজীব চৌধুরী আপনার সাথে দেখা করতে আসছেন। আমি কি তাকে নিয়ে আসব? 2 সপ্তাহ আগে পত্রিকায় যে রাজীব চৌধুরীকে নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়, সে। হ্যাঁ স্যার, তিনি। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো, আর তার জন্য খাবারের ব্যবস্থা করো।
ওরা দুজন মুখোমুখি বসে আছে। রাজীব কাজের কথা বলা বন্ধ করে একসময় মূল প্রসঙ্গ তুলে আনেন। একমাত্র ছেলের জন্য তিনি রায়হানের মেয়ের হাত চেয়েছেন। রায়হান রাজীবের মুখ থেকে ঘটনাটা শুনেছে। উনি আকাশের কাছ থেকে যতটুকু শুনেছে তাই বলেছে। ওনার মেয়েটি তার চরিত্র ও সম্মান বজায় রেখেছে, গর্ববোধ করেন রায়হান। রায়হানের এখন নীলকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। রাজীব চৌধুরীর কথা মাথায় রেখে তিনি তাকে একদিন বাসায় আসতে বলেন। মেয়েটিকে তারা দেখবে, ওরা ছেলেটিকে দেখবে, পছন্দ হলে পরে বিয়ের কথা বলবেন। রাজীব চৌধুরী আগামী শুক্রবার তারিখ দেন, তারপর উঠলেন। সন্ধ্যায় বাড়ি ফিরলেন রায়হান। এতদিন পর বাবাকে পেয়ে মেয়ের আনন্দের শেষ নেই। শুক্রবার দুদিন পর হাতের সময় বেশি নেই। সে চিন্তা থেকেই নিল। স্ত্রী রোজাকে মেয়েকে দেখতে আসার কথা জানালেন। নীলের হাসি বরণ মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রায়হানের মা রাহেলা খাতুন ছেলের কথা শুনে বললেন, পরে দেখতে আসবে বললেই কি হয়? আর তাছাড়া ছেলে ও পরিবার কেমন আগে জানা দরকার, তারপরে বাকি সব কিছু হবে। রায়হান মুচকি হেসে বললেন, মা, ওরা আসবেন শুক্রবার। আপনি তখন তাদের নিজ চোখে দেখে নেবেন। তারা ভীষণ ভালো লোক, আপনার ওদেরকে পছন্দ হবে। রাত 10টায় বাসায় ফিরল অব্র। সে তার বাবার সাথে দেখা করতে তার রুমে আসলো। রাজীব তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, শুক্রবার আমরা মেয়ে দেখতে যাব। মেয়ে পছন্দ হলে তোমার মা তাকে আংটি পরিয়ে দেবে। তারপর আমি বিয়ের দিন তারিখ ঠিক করব। অব্রর মন সায় দিচ্ছে না, যেতে চায় না সে। ছোট থেকে বাবার সব কথা মাথা পেতে নিয়েছে অব্র, কখনো মুখে মুখে তর্ক করেনি। স্বভাবত এখনো চুপ করেই রইল। শুক্রবার খুব দ্রুত এলো। সপরিবারে বেরিয়েছেন রাজীব চৌধুরী। কিছুক্ষণের মধ্যেই আসবেন। রায়হান সরকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। আয়োজনের কোনো কমতি রাখেননি। নীলকে সাজিয়ে তোলার জন্য ওর বান্ধবীরা আসে। মিসেস রোজা তানজুমের হাতে একটা শাড়ি তুলে দিলেন এবং নীলকে শাড়িটা পরতে বললেন। কাজল শাড়ি পরাতে জানে, সে শাড়িটা পরিয়ে দিল। তানজুম নীলের চুল বেঁধেছে আর তানিয়া একটু সাজিয়ে দিল। অতিথিদের আপ্যায়ন করে বৈঠকখানায় বসানো হয়েছে। খাবারের সরঞ্জাম টেবিলে সাজানো আছে। রায়হান সরকার ওদের খেতে বললেন। রাজীব চৌধুরী প্রথমে ঠান্ডা শরবত হাতে নিলেন। ঠান্ডা পানির শরবত খেয়ে আগে শরীর ঠান্ডা করবেন, এরপর অন্য কিছু খাবেন। অব্র কিছুই নেয়নি। তোয়া হঠাৎ বলে উঠল, নতুন ভাবির কাছে যাব। আসিয়া বললেন, চুপচাপ বসে থাকো, ওরা মেয়েকে নিয়ে আসবে। কখন আনবে? সময় হোক। রাহেলা খাতুন সোফায় হেলান দিয়ে বসে আছে। ছেলে এবং পরিবারকে ওনার পছন্দ হয়েছে। রায়হান নীলকে নিয়ে আসার জন্য অনুমতি দেয়। রোজা উপরের তলায় খাবার পাঠায়। কিছুক্ষণ পর নীল নেমে এলো। তানজুম নীলের ঠিক পেছনে দাঁড়ালো। তানিয়া নীলের কানে কানে বলল, আমরা সবাই আছি, ভয় পাস না। নীলের হাত কাঁপছে, অসম্ভব রকমের। একটু ঘামতে লাগলো। তারা প্রথম দর্শনেই নীলকে পছন্দ করলো। আসিয়া চৌধুরী ব্যাগ থেকে আংটিটা বের করে নীলের আঙ্গুলে পরিয়ে দিলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, মা, তোমার নাম কি? নীলাঞ্জনা। খুব ধীরে বললেও বাক্যটা অব্রর কানে ধরে। অব্র মাথা তুলে নীলকে দেখে অবাক চোখে আকাশের দিকে তাকায়। আকাশ বাঁকা করে হাসলো, ঠোঁট চেপে বলল, এইসব আঙ্কেল ব্যবস্থা করছেন। অব্র মাথা নিচু করে মুচকি হাসলো। চলতি মাসেই বিয়ের তারিখ ঠিক করতে চান রাজীব চৌধুরী। রায়হান সরকার কিছুক্ষণ ভাবলেন, মায়ের সঙ্গে পরামর্শ করে রাজি হলেন। অব্র আর নীলকে কিছুক্ষণ আলাদা করে কথা বলার জন্য সময় দেওয়া হলো। নীল অব্রর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, দয়া করে বিয়ে ভেঙে দিন। রিলেশন করো? না। তো সমস্যা কি? আমি আপনাকে বিয়ে করতে চাই না। কিন্তু আমি চাই। রাগেও ক্ষোভে চোয়াল শক্ত করলো নীল। নীল সারা রাত ঘুমাতে পারেনি চিন্তায়। ভোরবেলা স্নান সেরে বিছানায় বসলো। আজ কলেজে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। কাল রাতে আম্মু বলেছিল বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি থেকে কলেজে যাবা। কথাটা মাথায় গেঁথে আসছে। নীলাঞ্জনার আজ বিয়ে। ওর বিয়ের আয়োজন চোখে পড়ার মতো। সরকার বাড়িটা নতুন রূপে সেজে উঠেছে। সন্ধ্যার দিকে তারা বাতি ঝিলমিল করছে। লোকজন বিয়ের আসরে বসে গসিপ করছে। রায়হান সরকার পাত্রর বাবা রাজীব চৌধুরীর সঙ্গে দাঁড়িয়ে বিয়ে দেখছেন। নীল কবুল বললে তিনি বুক ভর্তি স্বস্তির নিঃশ্বাস নিলেন। হঠাৎ তানজুম এসে হাজির। তার চোখ মুখ ফ্যাকাশে, এক টানা কান্না করার ফল। তানজুম একটা বক্স নীলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে ধর। এটা কি? তোর জন্য চকলেট। নতুন জায়গায় যাচ্ছিস, প্রয়োজনে লাগবে। নীল বাক্সটা নিল। কর্ণ বিদায়ের সময় কর্ণের সঙ্গে কুলধারা যেতে হয়।
তার সঙ্গে যাবেন রাহেলা খাতুন। নিয়ম শেষ করেই বড় কনেকে গাড়িতে বসানো হয়েছে। কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করলো। নতুন বউ, লোকজন, ঘর ভর্তি, অসংখ্য মানুষের মাঝে ইতস্তত লাগছে নীলের। আসিয়া চৌধুরী ওর মুখখানা দেখে বুঝতে পারলো সাদা সিধা মেয়েটা এসবেও অভ্যস্ত নয়। আসিয়া চৌধুরী উঁচু গলায় কথা বলে ঘরটা খালি করে গেলেন। একটা পাতলা শাড়ি তোয়ার হাতে পাঠিয়েছেন। তোয়া শাড়িটা বাড়িয়ে দিতে দিতে বলল, মা দিল, বলল এসব চেঞ্জ করে শাড়িটা পরার জন্য। নীল শাড়ি নিল, বলল, আমি শাড়ি পরতে জানি না। আসিয়া চৌধুরী শাড়ি পরিয়ে দিল। নীলকে মেয়ের মতো আদর যত্ন করেই নিজ হাতে খাবার খাইয়ে দিল আসিয়া। এরপর মাথায় হাত বুলিয়ে চলে যান। ঘরের দরজা বন্ধ। ছোট বোনেরা দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। বকশিস না পেলে ওরা দরজা খুলবে না। বোনদের হাতে টাকা গুছে ওদের খুশি করে রুমে এলো অভ্র। নীল বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। অভ্র আর তাকে ডাকলো না, ঘুমাতে দিল। সকালবেলা তোয়া হাজির। নীল স্নান সেরে রুমে পা রাখতেই দরজায় টোকা পড়ল। শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘুমটা টেনে দরজা খুলল। তোয়া বলল, তেমন কিছু। মা তোমাকে ডাকছেন। তুমি তো নতুন বউ, আজ তোমার বৌভাত জন্য রান্নাঘরে তুমি প্রথম আগুন জ্বালিয়ে পায়েস বানাবে। তুমি নিশ্চয়ই রান্না জানো না, আর যদি না জানো তাহলে চিন্তা করো না, মা সব দেখিয়ে দেবেন। তোয়া কথাগুলো বলা শেষ করে নীলের হাত ধরে সিঁড়ির দিকে নিয়ে গেল। সকল আনুষ্ঠানিকতা সুন্দরভাবেই মিটে যায়। আগামীকাল থেকে সে নীল কলেজ যাবে। অভ্র তাকে জানায় রোজ সে ওকে কলেজে নামিয়ে দিবে। অভ্র নীলের সঙ্গে কথা বলা শেষ করে বাবা রাজীব চৌধুরীর সঙ্গে কথা বলতে লাগলো। 2 সপ্তাহের মধ্যে তাকে আমেরিকা যেতে হবে, ব্যক্তিগত প্রয়োজন। শ্বশুর ও শাশুড়ির জন্য আপেল কাটছে নীল। সহসা ছুরিটা আঙ্গুলে লাগলো। কলকল করে রক্ত বের হচ্ছে। নীল চেঁচিয়ে উঠল। অভ্র দ্রুত হাত দিয়ে কাটা স্থান চেপে ধরে রক্ত বন্ধ করলো। উত্তেজিত কণ্ঠে বলল, বাবা, ডাক্তার আঙ্কেলকে কল দাও, অ্যাম্বুলেন্স খবর দাও। নীল বলল, হয়নি, আপনি শান্ত হন। আসিয়া আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিলেন। নীল বসার ঘর ত্যাগ করে। একা ভালো লাগছে না। তোয়া বাড়িতেই আছে। ওর সাথে গল্প করার জন্য তার রুমে এলো। দরজা ভেজানো ছিল। তোয়া বারান্দায় আছে, ক্ষীণস্বরে ফোনে কথা বলছে। ফোনের ওপাশ থেকে কিছু বলছে। তোয়া খিলখিল হাসিতে ফেটে পড়ে। তোয়া বলল, তুমি যখন তখন কল দিও না, মা আশেপাশে থাকে, ধরতে পারলে ভীষণ বকবে। আমি ফ্রি হয়ে তোমাকে কল দিব, ঠিক আছে? তোয়া কল কাটলো। নীল গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ছিল? তোয়ার থেকে বিস্তারিত শুনে অবাক হলো নীল। বিস্ফোরিত হলো, রুর গলায় বলল, তোমার বয়স কম, এই সময়টা প্রেম ভালোবাসার না, মন দিয়ে পড়াশোনা করো। তোয়া বলল, ভাবি তুমি বাবা মাকে কিছু বলবে না তো? বলবো না। এক পলক চেয়ে বলল নীল। তুমি অনেক ভালো। রাত 11টা। নীল শুয়ে ঘুমিয়ে গেছে। বারবার এপাশ ওপাশ করার জন্য শাড়ির কুচি খুলে গেছে। অভ্র এলো কিছুক্ষণ পর। সে রুমে প্রবেশ করে লাইট জ্বালালো। নীল ঘুম ঘুম চোখে উঠে দাঁড়ালো। খেয়াল করলো শাড়ি খুলে গেছে। লজ্জিত মুখে শাড়িটা শরীরে পেঁচিয়ে নিল। অভ্র বলল, আমি যদি পরিয়ে দেই আপত্তি করবে না তো? মাকে ডেকে দিন। বর আছে, তবু শাশুড়িকে ডাকছো, মানুষ কি ভাববে? নীল কথা বলল না। অভ্র শাড়ি ধরলো। তার প্রতিটা স্পর্শে নীল কেঁপে উঠল। অভ্রর হাত নীলের পেটে লাগতেই নীলের শরীর শিরশির করে উঠল। নীল চোখ বন্ধ করে নেয়। অভ্র তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দেয়। অভ্র বলল, এইবার আমার মনে হয় তোমার শাড়ি পরা শেখা উচিত। নীল দূরে সরে গেল। অভ্র মৃদু হাসলো, মলিন হাসি। তারপর বারান্দার দিকে এগিয়ে গেল। জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমাকে সুখ ভেবে ভালোবাসি, তুমি দুঃখ ভেবে দূরে সরাও। অপেক্ষা সত্যিকারের ভালোবাসার নিদর্শন। অনেকেই ভালোবাসতে জানে, কিন্তু অপেক্ষা করে ভালোবাসা প্রমাণ করতে জানে না। প্রয়োজনে আমি চিরকাল তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করব। আমি বিশ্বাস করি একদিন তুমি আমাকে ভালোবাসবে। অভ্র নীলকে উদ্দেশ্য করে কথাগুলো বলে নীল নির্বাক ঘর থেকে বের হয়ে গেল। অভ্র তাকিয়ে দেখলো সে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর রুমে খাবার নিয়ে এলো নীল। টি টেবিলের উপর রেখে বলল, আসছেন অনেকক্ষণ, এখন একটু খেয়ে নেন। অভ্র বলল, আজ এত মায়া? খুশি হওয়ার কোনো কারণ নেই, মায়ের জন্য করছি। তিনি যদি জানেন যে আপনি রাতে না খেয়ে ঘুমিয়েছেন তবে কষ্ট পাবেন। অভ্র কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, মা কষ্ট পাবে বুঝলে আমার যে কষ্ট হয়, তুমি কি দেখছো না?
অব্র বসা থেকে উঠে দাঁড়ালো, ব্লেজারটা পরে নিয়ে বলল, আজকে রাতটা আকাশ আর শুভর সঙ্গেই কাটাবো। তুমি ঘুমিয়ে পড়ো। নীল বলল। এখন অনেক রাত, প্লিজ যাবেন না? অবাক চোখে তাকিয়ে রইল অব্র, তারপর বলল, যাচ্ছি না। সকাল দিকে অব্রর কাজিন বোনেরা বাড়ি আসলো। ওদের আনন্দ উল্লাসে বাড়িটা যেন হঠাৎই জেগে উঠেছে। সবাই একসাথে বসে আড্ডা গল্পে মজে গেছে। নীল ওদের সঙ্গে খুব তাড়াতাড়ি মিলেমিশে গেল। নীল রুমে এলো। অব্র বলল, আজ কলেজ যাবে না? এখনো রেডি হওনি যে? নীল ক্ষীণ স্বরে বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজ কাজলের বিয়ে, তেমন কোনো বড় অনুষ্ঠান হবে না, ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন করা হবে। আমি কি যাব? অব্র কিছুক্ষণ ভাবলো, বলল, বিকেলে তৈরি হয়ে থেকো, আমি এসে নিয়ে যাব। নীল খুশি হয়ে মুচকি হাসলো। একটা ছেলের সঙ্গে কাজলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বাড়িতে ওর বাবা যখন জানতে পারেন তখন কাজলকে চড় মারেন এবং তার কলেজ যাওয়া বন্ধ করে দেয়। মধ্যবিত্ত মানুষ, মান সম্মান হারানোর ভয় তাদের প্রচুর। তন্ময় একদিন কাজলের বাবার সঙ্গে দেখা করে। সরকারি চাকরি তার, দেখতে শুনতে ভালো, বইকি বিয়েতে রাজি হন কাজলের বাবা। তন্ময় খুব সাধারণভাবে বিয়েটা করতে চায়, কারণ ওর হবু শ্বশুরের বিশাল আয়োজন করার সামর্থ্য নেই। কথাটা ঘুরিয়ে এসে নিজের উপর নিল। শুধু কয়েকজন বরপক্ষ আসবে আর বউ উঠিয়ে নিয়ে যাবে। সন্ধ্যার দিকে দুজনকে হলুদ দিতে শুরু করে। এরপর রুমের মধ্যে পাশাপাশি বসিয়ে বিয়েটা সম্পূর্ণ করেন। বাড়ির ছোট সদস্যরা এক কোনায় বসে হাতে মেহেদি দিচ্ছে। ওরা ছোট বলে বিয়ে নামক সম্পর্কটার মূল্য বোঝে না, নিজেদের মধ্যে আনন্দ করছে। অভ্র নীলের দিকে এগিয়ে গেল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওদিকে বাচ্চারা মেহেদি দিচ্ছে, তুমি দিবা? নীল বলল, আমার বিয়ের মেহেদির রং এখনো যায়নি। শুনেছি কনের হাতে মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। তোমার হাতে মেহেদির রং তো বেশ গাঢ়। ওসব আজে বাজে কথা। আজে বাজে কেন? আমার ভালোবাসায় তুমি কোনো কমতি দেখেছো? আমি তর্ক করতে চাচ্ছি না। রাত বেশি হওয়ার আগে বাড়ি ফিরে এলো ওরা। আসিয়া চৌধুরী ড্রয়িং রুমে বসে আছেন। ছেলে ও বউকে দেখে উনি কাজের ছেলেটাকে ডেকে খাবার গরম করতে বললেন। অভ্র বলল, আমরা খেয়ে আসছি মা, ওসব ছাড়ো, এখন বলো তুমি এখনো ঘুমাওনি কেন? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। এখন যাও ঘুমাও। আসিয়া চৌধুরী অভ্রর ঘরটার সেটিং চেঞ্জ করেছেন। সোফা ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। অভ্র বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নীল বলল, এখানে শুয়েছেন কেন? সোফায় যান। অভ্র বলল, সোফা নেই। অভ্র উঠে দাঁড়ালো। নীল বিছানায় শুয়ে চোখ বুঝল। অভ্র নিচে শুবে না, এই জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর নীলের ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠে অভ্রকে কোথাও দেখল না। বারান্দায় এসে অভ্রকে বলল, বাইরে তো ঠান্ডা, আপনি বারান্দায় কি করছেন? ভেতরে আসুন। রুমে এলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো বিছানার মাঝখানে একটি কোল বালিশ। কোনো সন্দেহ নেই নীল তার ঘুমানোর জন্য আলাদা জায়গা করে দিয়েছে। বিয়ের 1 মাস পূর্ণ হলো, বোধহয় একটু একটু করে সন্ধি হচ্ছে। অভ্র শুয়ে পড়ল। কোল বালিশের দিকে ইশারা করে বলল, এটাকে মাঝখান থেকে সরিয়ে ফেললে হয় না? নীল বলল, না। অভ্র হুট করে বলল, নীল, জি। ঘুমাওনি? না, কেন? তোমাকে একটা প্রশ্ন করি, সত্য বলবে কিন্তু। কি প্রশ্ন? এই 1 মাসে তোমার মনে কি আমার জন্য একটু ভালোবাসা তৈরি হয়নি? নীল জবাব দিল না। অভ্র বলল, কাউকে ভালোবাসো, তার জন্যই কি আমাকে গ্রহণ করতে পারছো না? নীল নিশ্চুপ। অভ্র ঘুমানোর চেষ্টা করলো। আসিয়া চৌধুরী রান্নাঘরে খাবার তৈরি করছেন। নীল আর তোয়া এসে একসাথে দাঁড়ালো। তোয়া বলল, কি করছো মা? দারুণ গন্ধ। স্ন্যাক্স তৈরি করেছি, তোরা গিয়ে বস, আমি ভাজা শেষে নিয়ে আসছি। এই সময় কলিং বেল বেজে উঠে। আসিয়া চিন্তিত কণ্ঠে বললেন, এত সকালে কে এলো? রহিমা, দরজা খুলে এসো। আকাশ আর শুভ আসছে। সেই অভ্রর বিয়ের দিন গেল। ওরা তারপর আর এই মুখ হয়নি দুজন। অফিসে কাজের চাপ, আজ একটু সময় পেয়েছে আর এসে গেছে। অভ্র অফিস যাওয়ার জন্য একেবারে তৈরি হয়েই নিচে নামে। ওদের দেখে চমকে যায়। আকাশ বলল, জলদি আয় তো, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি কথা? শুনলাম তুই আবার আমেরিকা যাচ্ছিস। হ্যাঁ, শুক্রবার আমার ফ্লাইট। কিছুদিন পর গেলে হয় না? কেন? শুভ বলল, আমরা যে লুকিয়ে বিয়ে করে ফেলেছি সেটা বাড়িতে জানাজানি হয়ে গেছে। বাবা মা খুব ক্ষেপে আছেন, ওনারা চাচ্ছেন আমাকে ঘর থেকে বের করে দিবেন। তুই আমার হয়ে একটু তাদের বোঝাবি প্লিজ। বিয়ে? কাকে আর কবে?
তুই যেদিন করেছিস সেদিন। অভ্র বলল। আমাকে আগে কেন বলিসনি? তাছাড়া এই ব্যাপারটা তো আকাশ নিজেও সলভ করতে পারে, ওকে নিয়ে গেলেই তো হতো। শুভ ইতস্তত করে বলল। ওর প্রবলেম আমার থেকেও ডাবল। অভ্র ভ্রুকুটি করল, বলল। মানে? ওর বউ প্রেগনেন্ট। অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে, রুদ্ধ নিঃশ্বাস ফেলে বলল। তোর আগে আমি বিয়ে করেছি আর তুই আমার আগে বাবা হবি? অভ্র পুরো ঘটনা শুনেছে আকাশ আর শুভর কাছ থেকে। আকাশ ও তানজুমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তাই অনেকদিন আগে শখ করে বিয়ে করে ফেলে ওরা। তাদের বিয়ের সাক্ষী তানিয়া, কাজল ও শুভ। আর অভ্রর বিয়ের দিন রাতেই বিয়ে করে তানিয়া ও শুভ। কয়েক বছর পর পারিবারিকভাবে বিয়ে করতে চেয়েছিল শুভ, তার আগেই বাড়িতে জানাজানি হয়ে গেল তানজুম প্রেগনেন্ট। এটাও ছিল আকাশের কাছে ভূমিধসের মতো। অভ্র থেমে গেল, অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল। ঠিক আছে, আমি সব ম্যানেজ করছি। আজ বুধবার। অভ্রর সহযোগিতায় ওর বন্ধুদের বিয়ে সম্পূর্ণ হলো। অফিস থেকে অতি জরুরি কাজের জন্য আজ রাতের ফ্লাইটে অভ্রকে লন্ডন যেতে হবে। আইএস কোম্পানির সিইওর সঙ্গে মিটিং আছে। এই মিটিংটা সুন্দর মতো হলে ওদের কোম্পানি বিশাল লাভ পাবে। অভ্র বাড়ি এসে মা আর বাবাকে জানালো। আসিয়া চৌধুরী বললেন। একা যাবি কেন? নীলকে সঙ্গে নিয়ে যা। তাছাড়া বিয়ের পর তো তোরা কোথাও ঘুরতেও যেতে পারিসনি। অভ্র নীলের দিকে তাকিয়ে নীল বলল। না না, আমি যাব না। কেন মা? আমার ফ্লাইটে ভয় লাগে মা। নীল স্বস্তি ফিরে পেল। অভ্র চলে গেলে ওর দিনগুলো ভালো কাটবে, রোজ রোজ ওকে দেখতে হবে না। অভ্র লাগেজ গুছিয়ে নিল, নীলের থেকে ওর ফোন চেয়ে বলল। তোমার ফোনটা দাও। কেন? বলছি দাও। অভ্র নীলের নাম্বার ওর ফোনে সেভ করে নিল, এরপর বলল। আমি পৌঁছে তোমাকে কল করব। আর তোমার যদি আমাকে মনে পড়ে তুমিও মাঝে মধ্যে আমাকে কল দিও। আমার মনে পড়বে না। অভ্রর সঙ্গে এয়ারপোর্টে যাচ্ছেন ওর বাবা। রাত গভীর হতে লাগলো। নীল চোখগুলো হাত খোপা করে নিল। ফাঁকা রুমটায় এক পলক দু পলক তাকিয়ে রুম ত্যাগ করলো। হাঁসফাঁস লাগছে। বারান্দায় এসে দাঁড়িয়ে শূন্য আকাশটা দেখতে লাগলো, আর বারবার হাতের ফোনে সময় দেখে নেয়। নিজের অজান্তেই অভ্রর কলের অপেক্ষা করছে নীল। লোকটা বলে গেছে পৌঁছেই প্রথম তাকে কল দিবে। সকাল 9টা। আজ থেকে নীলকে কলেজ পৌঁছে দিবে ড্রাইভার, এবং সময় হলেই উনি নিয়ে আসবেন। ক্লাসে বসেও মনটা উসখুস করছে। ছুটির পর গাড়ির জন্য দাঁড়িয়ে রইল। অভ্র তাকে কলেজ নামিয়ে দিত, এটা যেন ওর অভ্যাস হয়ে গেছে। ড্রাইভারকে দেখলে কান্না পাচ্ছে। নীল ওর বন্ধুদের সঙ্গে বিষয়টি শেয়ার করে। তারা বলছে অভ্রকে কল করার জন্য, অথচ ও দেশের নাম্বার তার কাছে নেই। তাছাড়া সে তো এখনও সে দেশে গিয়ে পৌঁছাতে পারেনি। 24 ঘন্টার পথ, এখনও 12টা বাকি আছে। অভ্র চলে যাওয়ার পর আজ 2 দিন। নীলের মন খারাপ। সে ওখানে পৌঁছে কাউকে কল করেনি, এজন্য আরও খারাপ। রাজীব চৌধুরী পুত্রবধূকে বললেন। শোনো বৌমা, কয়েকদিনের জন্য বাবা মায়ের কাছ থেকে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। নীল যাবে না, ওখানে গেলে আরও একা লাগবে। পাহাড় এলাকায় রাজীব চৌধুরীর একটা বাড়ি আছে। রাজীব চৌধুরী সেখানে মাঝে মধ্যে গিয়ে সময় কাটাতেন। প্রায় 2 বছর যাওয়া হয় না। স্ত্রী ও পুত্রবধূর মন খারাপ দেখে তিনি ভাবলেন সেখানে পরিবার নিয়ে ঘুরে ফিরে আসবেন। একজন তত্ত্বাবধায়ক বাড়ির যত্ন নেয়। তাকে কল দিয়ে বিষয়টি জানিয়ে দিলেন। বিকেল নামার আগেই পৌঁছে যান। গাড়ি থেকে নামলো নীল। হাঁটতে হাঁটতে জায়গাটা দেখে নিল। ঘন জঙ্গলের বুক চিরে মসৃণ রাস্তা, দুধারে বড় বড় গাছ ও উঁচু পাহাড়। রাস্তায় দাঁড়িয়েই বনের ভেতরকার হরিণ দেখতে পেল নীল। বাড়ির সামনেই কয়েকটি ময়ূর দাঁড়িয়ে আছে। তোয়া উচ্চ কণ্ঠে বলল। দেখো ভাবি, ময়ূর। সুন্দর। তোমাদের? হ্যাঁ। দুজনে দরজার দিকে এগিয়ে গেল। অনেক দূরের ভ্রমণ, সবাই ক্লান্ত। আজকে বিশ্রাম নেবে এবং আগামীকাল ঘুরতে বেরিয়ে পড়বে। চারিদিক থেকে পাখির কিচিরমিচির শব্দে খুব ভোরে ঘুম ভাঙে। সকালের নাস্তার পরপর বাড়ি থেকে বেরিয়ে সবাই একসাথে ঘুরে বেড়ায়। এখানে আসার পর নীলের মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। সবাই হেঁটে হেঁটে পাহাড়ের কাছে যাচ্ছে। তারপর সবাই উঁচু পাহাড়ে উঠল। এখান থেকে পুরো জায়গাটা পরিষ্কার দেখা যায়, অনেক সুন্দর জায়গা। পাহাড়ের চূড়া থেকে একটা নদী দেখা যায়, সেখানকার পানি খুবই সুন্দর। নীল বলল। আমি ওই নদীর ধারে যাব। রাজীব চৌধুরী বললেন। সেখানে যাওয়ার নিষেধ, ওই পানিতে কুমির আছে। নীল বলল। এত সুন্দর পানিতে কুমির? অবিশ্বাস্য। 2 দিন পুরো বাগান পরিদর্শন করে সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ বেল বাজতেই দরজা খুলে দিল অভ্র। অভ্রকে ফিরে আসতে দেখে খুশি হন আসিয়া চৌধুরী।
নীল হতভম্ব হয়ে গেল এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অব্র জানে না গত 6 দিনে নীল তাকে কতটা মিস করেছে। অব্রকে হঠাৎ সামনে দেখবে নীল কল্পনা করেনি। বিয়ের প্রায় 1.5 মাস হতে চলল। এতদিনে অব্রর পছন্দ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে নীলের। অব্রর বাবার সাথে রুমে গেল। শাশুড়ির অনুমতি নিয়ে নীল আজ তার প্রিয় খাবার রান্না করতে লাগলো। সব ধরনের রান্না শেষ করতে দুপুর হয়ে যায়। টেবিলে খাবার গুছিয়ে দিয়ে নীল গোসল করতে রুমে যায়। ফিরে এসে দেখলো সবাই খেতে বসেছে। অব্রর পাশে অচেনা মেয়েকে দেখে নীল থমকে গেল। অব্র সকলের সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিল। মেয়েটি তার ছোটবেলার হারিয়ে ফেলা বন্ধু। নীল হাসতে পারল না। অব্র খাবার খেতে খেতে বলল, উফ মা, রান্নাটা দারুণ হয়েছে। অনেকদিন পর বাড়ি রান্না খাচ্ছি। আসিয়া চৌধুরী বললেন, আজ সব রান্নার নীল করেছে। অব্র চমকে তাকালো। এক চিলতে হাসি উপহার দিয়ে বলল, বেশ ভালো হয়েছে। এটা খাও। মাছের তরকারিটা অভ্রপাতার হাতে দিয়ে বলল মারিয়া, অনেক মজা হয়েছে। অব্রর নাকে মুখে উঠল। সে কাশি দিতে লাগলো। মারিয়া 1 গ্লাস পানি অব্রর দিকে দিয়ে বলল, জলদি পানি খাও। অব্রর সাথে মারিয়ার বাড়াবাড়ি পছন্দ করছে না নীল। সে ঠোঁট খামড়ে দাঁড়িয়ে রইল। আমি তোমাকে ভালোবাসি, এই 3টি ছোট কথা বললেই ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য সারা জীবন পাশে থাকতে হয়, দায়িত্ব কাঁধে নিয়ে ভালোবাসা প্রমাণ করতে হয়। কথাটি চাপা গলায় বলল নীল। অব্র বলল, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো? নীল চুপ করে আছে। নীলের মুখের অভিব্যক্তি বুঝতে অব্র কিছুক্ষণ তাকিয়ে রইল। নীল একটু থেমে বলল, মারিয়া মেয়েকে আমি পছন্দ করি না। ও আপনাকে সব সময় ফলো করে। অভ্র বলল, আমি যখন ছোট ছিলাম তখন ওর সাথে আমার দেখা হয়েছিল খেলতে খেলতে। তারপর হঠাৎ আমেরিকা চলে যাই। আমি যখনই বাড়িতে আসতাম তাকে খুঁজতাম। আমি ওকে খুঁজে পাইনি। আমার ওর উপর একটা টান ছিল যার নেই। আজ বিমানবন্দরে ওর সঙ্গে দেখা হয়েছিল, তাই বাড়িতে নিয়ে আসি। কিন্তু এখন সে শুধুই আমার বন্ধু। গভীর রাত। নীল চুপচাপ শুয়ে পড়ল। দুজনের মাঝে আর কথা হলো না। অব্র ঘুমিয়েছে কিনা বোঝার জন্য একবার ওর দিকে তাকালো। অব্রর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থেকে নীল বিড়বিড় করে বলল, না চাইতেও আপনি আমার মন জুড়ে আছেন। আমার অজান্তেই আপনি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমার জীবনের সমস্ত অংশ জুড়ে এখন শুধুমাত্র আপনি। আপনাকে ছাড়া এই কয়েকটা দিন কেটে গেছে বছরের মতো। আমি আপনাকে অনেক মিস করেছি। আপনার অনুপস্থিতি আমাকে বুঝিয়েছে আমি আপনাকে ভালোবাসি। সকাল 6টা বাজে। রাজীব চৌধুরী আজ সিলেট যাবেন। ওনাকে বিদায় দিয়ে অব্র অফিসের উদ্দেশ্যে রওনা দিল। দুপুরের পর অফিসে আজ বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে মিটিং আছে। নীল একসময় মারিয়ার সঙ্গে গল্প করতে করতে ওর সঙ্গে বন্ধুত্ব করে নিল। তোয়া স্কুল যেতে তৈরি হয়েছে। নীলকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাবি কি হয়েছে? তুমি দেখছি মারিয়া আপুকে বন্ধু বানিয়ে নিয়েছ। নীল মৃদু স্বরে বলল, সে আমাদের অতিথি তাই। তোয়া স্কুলে চলে যায়। নীল একটু অসুস্থ, এজন্য আজ কলেজে যাবে না, রুমে আরাম করছে। আসিয়া চৌধুরী বাজার যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। মাথা খানিক ব্যথা করছে বলে নীল কিছুক্ষণ ঘুমিয়ে নিল। ঘুম ভাঙলো তখন সকাল 10টা। ঘুম ঘুম চোখে ফোনে সময় দেখে রুম থেকে বের হলো। সহসা মারিয়ার রুমের কাছাকাছি এসে হাসির শব্দ শুনে নীল দাঁড়ালো। মারিয়ার রুমের জানালার দিকে তাকিয়ে দেখলো মারিয়া কাজের বুয়ার সাথে কথা বলছে। তাদের কথা নীলের কানে পৌঁছলো। মারিয়া বলল, বুঝলাম না কেন হঠাৎ বদলে গেল অভ্র। গতকালও আমায় মাথায় তুলে রেখেছিল, আর আজ কথাই বলেনি। কাজের বুয়া লাইলা বললেন, কেউ দেখে ফেলবে, আমি এখন যাই। মারিয়া বলল, বাড়িতে কেউ নেই ফুপু, কেউ আমাদের দেখবে না। আর শোনো, খুব দ্রুত এবং সাবধানে কাজগুলো করতে হবে। নীল তার হাতের ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে। লাইলা ভীত গলায় বললেন, অভ্র খুব চালাক, যদি ধরা পড়ি। মারিয়া বলল, ফুপু আমি কাঁচা খেলোয়াড় না, সবাই জানি অভ্র তার হারিয়ে যাওয়া ছোটবেলার বন্ধুর জন্য কতটা পাগল ছিল। নীল মাঝখানে এসে সব প্ল্যান নষ্ট করে দিল, কিন্তু এখনো সময় আছে। আমি নীলকে সরিয়ে অভ্রকে বিয়ে করব। ফুপু, অভ্রকে আমার চাই। অভ্রর চোখ ঠোঁট আমাকে পাগল করে দেয়। আমি তার জন্য সবকিছু করতে পারি। অভ্রর বন্ধু হয়ে নীলের জায়গা নেব। সবকিছু এত সহজ? ভুলে যাস না, নাম পরিচয়বিহীন একটা মেয়ের নাম ভাঙিয়ে তুই এই বাড়িতে ঢুকেছিস। ঠোঁটে বিভ্রান্ত হাসি দিয়ে মারিয়া বলল, আমি কিছু ভুলিনি ফুপু। আমি অভ্রের জন্য এই মিথ্যা পরিচয়ও বাঁচতে রাজি আছি। মারিয়া থামলো। কিছুক্ষণ পর আবার বলল, আমি জানতাম যে অভ্র যখন হঠাৎ করে তার ছোটবেলার বান্ধবীকে ফিরে পাবে, আসল না নকল তা খুঁটিয়ে দেখবে না, এবং তা ঘটলো।
যাওয়ার আগে লাইলা বলল, যাই করিস না কেন সাবধানে করিস, যাতে কেউ লক্ষ্য না করে। নীল রুমে এসে মেঝেতে বসলো, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। একজন মানুষের পেছনে এত ষড়যন্ত্র, ভাবতেই অবাক লাগছে। আসিয়া চৌধুরী দুপুরে রান্না শেষ করেন। সিঁড়ির নিচে আসা মাত্র কলিং বেলটা বাজালো। তিনি এগিয়ে গেল। নীলের বাবা মা রায়হান সরকার ও মিসেস রোজা এসেছেন। আসিয়া চৌধুরী হাসি মুখে ওদের সাথে করে নিয়ে এসে ড্রয়িং রুমে বসতে দিল। তোয়া বলল, আমি ভাবিকে ডাকছি। রায়হান বললেন, বিয়েকে দেখছি না, উনি কি অফিসে? আসিয়া বললেন, না বেআই মশাই, উনি আজই সিলেট গেছেন। তাহলে তো ভুল সময় চলে আসলাম। রোজা বললেন, গতকাল এলে বিয়ের সঙ্গেও দেখা হতো। আসিয়া হেসে বললেন, অনেক দিন পর আসলেন, নীল আপনাদের দেখে ভীষণ খুশি হবে। রায়হান বললেন, মেয়ে তো আমাদের ভুলে গেছে, তাই আমাদের ওর কাছে আসতে হয়। নীল ওর বাবার কাছে এসে বসলো। রায়হান ও রোজা মেয়েকে নীলকে নিতে আসছেন। নীল ওদের সঙ্গে দুদিন থাকলে তাদের ভালো লাগবে। সব দিক বিবেচনা করে ওদের সঙ্গে নীলকে যেতে পারমিশন দিল আসিয়া। ইচ্ছার বিরুদ্ধে ব্যাগপত্র গুছিয়ে বিকেলে বাবা মায়ের সঙ্গে চলে গেল নীল। তোয়া টিভি দেখছে। হঠাৎ মায়ের দিকে তাকিয়ে অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, মা, তুমি ভাবিকে যেতে দিয়েছো কেন? ভাবিকে ছাড়া আমার ভালো লাগে না। আসিয়া চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে বললেন, নীল তোর ভাবি হয়, ও চলে যাওয়ায় তোর এত খারাপ লাগছে, তাহলে ভাব যারা ওকে জন্ম দিয়েছে তাদের কত কষ্ট হয়। মারিয়া বলল, আমি রুমে যাই আন্টি, আপনার যদি কিছু লাগে দয়া করে আমাকে ডাকবেন। ঠিক আছে, যাও। রাত 9টা বাজে। মেয়ে আসছে সে আনন্দে মিসেস রোজা মেয়ের পছন্দের সব খাবার রান্না করেছেন। নীল কোনো কিছু খাচ্ছে না, আনমনে প্লেটে আঙ্গুল নাড়িয়ে আঁকিবুকি করছে। মিসেস রোজা লক্ষ্য করে বললেন, নীল, কি হয়েছে মা, খাচ্ছ না কেন? নীলের মন অব্রর জন্য ছটফট করছে। সে বলল, আমি চলে যাব মা, আমার এখানে ভালো লাগছে না। রায়হান অবাক চোখে স্ত্রী রোজাকে দেখলেন, এরপর মৃদু গলায় বললেন, খাবারটা শেষ কর, আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। না, আমি খেতে পারবো না, আমি এক্ষুনি যাব। নীল হাত ধুয়ে নিল। ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলো সে। লতিফ চাচা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। নীল উঠে বসলো। অভ্রকে কল করবে কিনা বুঝতে পারছে না, তবু সে কয়েকবার কল করলো। কল রিসিভ করেনি অভ্র। নীল ফোনটা হাতের মুঠোয় নিয়ে ফুপিয়ে উঠল। অজানা এক আশঙ্কায় কান্না পাচ্ছে তার। গাড়ি হঠাৎ থেমে যায়। লতিফ গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করে নিল। ইঞ্জিন খারাপ হয়েছে। নীল গাড়ি থেকে নামে অন্য গাড়ি খুঁজতে লাগলো। সহসা নীল বলল, লতিফ চাচা, আমি এগিয়ে গেলাম, গাড়ি ঠিক করে আমার ব্যাগ ও বাড়ি পৌঁছে দিও। বললেন লতিফ। একা একা যাইও না মা, একটু অপেক্ষা করো। বিশাল এক বট বৃক্ষের নিচে 4 জন পুরুষ লোক বসে আছে। সম্ভবত তাস খেলছে ওরা। এই সময় লোকজন মেয়েকে একা দেখে একজন বলে উঠল, ওই দেখ, একটা ছেড়ে এইদিকে আসতেছে, চল গিয়ে ধরি, অনেকদিন পর একটু মজা করুম। সত্যি কইছস, চল গিয়া ধরি, অনেকদিন ধইরা মায়া মানুষের স্বাদ পায় নাই। ওদের ভেতরের একজন লিডার আছে। সে গাছের গুড়িতে শুয়ে আছে। হঠাৎ তার কণ্ঠ শোনা গেল, খবরদার, কেউ এই মেয়েকে উত্তপ্ত করবি না। আমরা চোর, মাতাল হতে পারি কিন্তু ধর্ষক না। 4 জন উঠে গেল। নীলের সামনে গোল গোল ঘুরছে। ওদের একজনের হাতে একটা ছুরি। সে ওটা দিয়ে ভয় দেখিয়ে বলল, প্রাণে বাঁচতে চাইলে সাথে যা যা আছে ভালোই ভালোই সব দিয়ে দে। নীল ওর ব্যাগকে ওদের হাতে দিয়ে দিল। এরপর স্বর্ণের জিনিসগুলো ওরা নিয়ে নিল। তারপর হঠাৎ একজন বলল, এখনো ফোনটা দেস না কেন? নীল কাঁপা কাঁপা গলায় বলল, আমি ফোন দিতে পারবো না। চতুর্থ জন বলল, ফোন দিবি নাকি তোকে গুলি করব? নীল কেঁপে উঠল। লিডার লোকটা হঠাৎ সশব্দে হেসে উঠল। তারপর বলল, সঙ্গে একখান আসল ছুরিও নাই, আর ও গুলি করার হুমকি দেয়। শালা একটা ছেঁচড়া চোর, না চোর না চোরের নামে কলঙ্ক। নীল হাঁটু ভাঁজ করে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইল। এই সুযোগে ফোনটা জামার পকেটে রাখলো। তারপর কিছুটা সাহস নিয়ে উঠে দাঁড়ালো। 2 হাতে বালি। সে সেগুলো ওদের মুখে ছুড়ে দিয়ে একদিকে দৌড়ে গেল। খুব একটা দূরে যেতে পারেনি। একটা পুরনো বাড়ি তার ঠিক পাশে ঝোপঝাড় সরিয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। ফোনটা সাইলেন্ট করে তারপর আবারও অব্রকে কল দিতে লাগলো। অব্র কল রিসিভ করছে না। নীল ছোট্ট করে হেল্প লিখে মেসেজ পাঠালো। লোকগুলো ওর পিছু পিছু এখানে চলে আসে। একজন বলল, শালি পালাইছে। পালাইয়া যাইব কই, খুঁজে দেখ আশেপাশে আসে। মিটিং শুরু হয় 7টা বাজে। শেষ হতে হতে 9টা বেজে যায়। অব্র ওর ফোন সাইলেন্ট করে তার পিয়ে নিলয়ের কাছে দিয়েছিল। অব্র কেবিলে এসে বসা মাত্র নিলয় ফোনটা এগিয়ে দিয়ে বলল, স্যার আপনার ফোন, মিটিংয়ের সময় অনেকগুলো কল এসেছিল।
কে করেছিল? জানি না স্যার। আকাশ পানি পান করে বলল, দেখ কে কল দিয়েছে, ইম্পর্টেন্ট তো হতে পারে। দুপুরের মিটিং সেটা হলো, রাতে আবার তাকে নাকি এখনও চিন্তা ভাবনা করার বাকি আছে। আমার জাস্ট বিরক্ত লাগছিল, ইচ্ছে করছিল সবগুলোকে সালাম দিয়ে বিদায় করি। বিরক্তিকর কণ্ঠে বলল শুভ। অব্র হাসি ঠোঁটে নিয়ে ফোন হাতে নিল। কল লিস্ট চেক করে দেখলো নীল কল দিয়েছে। এরপর মেসেজটি চোখে পড়ল। অব্র নীলের নাম্বারে কল দিল, রিং হচ্ছে কিন্তু কেটে কেটে যাচ্ছে। মায়ের নাম্বারে কল দিল অব্র। মায়ের থেকে জানতে পারলো নীল ওর বাবার বাড়ি। একটু অস্বস্তি নিয়ে রায়হান সরকারকে কল দিল সে। উদ্বিগ্ন গলায় অব্র জিজ্ঞেস করলো, বাবা, নীল কল রিসিভ করছে না কেন? মা বলল সে আপনার বাসায় গেছে। রায়হান সরকার সহজ ভাষায় বললেন, সে তো কিছুক্ষণ আগে চলে গেছে বাবা, তোমার জন্য দুশ্চিন্তা করছিল। যাওয়ার সময় বলে গেছে তোমাকে সত্যটা আজই জানাতে হবে। অব্র বলল, আমি এখনো অফিসে আছি বাবা। রায়হান সরকার শান্ত কণ্ঠে বললেন, আমার মেয়েটা এতদিন পরে এসে একদিনও থাকতে পারেনি, তোমার জন্য চলে গেছে। একদিন সময় করে এসে বেরিয়ে যেও। আচ্ছা বাবা, এখন রাখি। আকাশ জিজ্ঞেস করলো, কি হয়েছে? নীল বিপদে আছে। এলোমেলো কণ্ঠে বলল অব্র। অব্রর চোখ রক্তিম হয়ে গেল। হঠাৎ নীলের ফোনের লাস্ট লোকেশন চেক করার পর তারা গাড়ি নিয়ে চলে যায়। দ্বিতীয় লোকটি পরিষ্কার চোখে চারপাশে তাকালো এবং তারপর হঠাৎ চিৎকার করে বলল, এইটা ভাঙা বাড়ি, ওই জায়গায় নিরাপদ না। লোকে কই এই বাড়ি ভূতরে। এই রাস্তায় রাইতে মানুষজনও আসে না, পাইচা থাকতে চল পালাই। তৃতীয় লোকটি বলল, এক মাইয়ার লাইগা জীবন দিমু, চল যাই। বাড়িটি গাছের পাশে অবস্থিত। নীলের শরীর ভয়ে কাঁপছে। লোকগুলো চলে যাওয়ার পর নীল দৌড়ে গাছের আড়াল থেকে উত্তর দিকে চলে গেল। ছুটে গেল খোলা মাঠে। একটু দূরে একটা নদী, চাঁদের আলো আছড়ে পড়ছে। নদীর পাড়ে জলের দিকে ঝুঁকে আছে বড় বড় গাছ। নীল অস্থির হয়ে উঠল। হঠাৎ সে দেখতে পেল ভয়ঙ্কর কিছু একটা তার দিকে আসছে। বড় চোখ, চোখের মণি উজ্জ্বল, অন্ধকারে জ্বলজ্বল করছে। নীল খুব ভয় পায়। ভয়ের কারণে তাৎক্ষণিক অজ্ঞান হয়ে যায়। অব্র তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পাগলের মতো নীলকে খুঁজছে আর চিৎকার করছে। আকাশ বলল, অনেক খুঁজলাম, পাচ্ছি না। দেরি হওয়ার আগেই চল পুলিশে যাই। শুভ উদ্বিগ্ন গলায় বলল, 24 ঘন্টা না হলে পুলিশ মিসিং ডায়েরি লিখবে না। অব্র বলল, আমার খোঁজা এখনো শেষ হয়নি। অব্র খোলা মাঠে এসে নীল বলে চিৎকার করে। নীলয়ের হাতে একটা লাইট, এখানে ওখানে আলো মারতে থাকে। হঠাৎ কিছু একটা দেখে বলল, স্যার ওদিকে দেখুন, হয়তো কেউ আছে। নীলের মুখে আলো মারল নিলয়। অব্র নিচু গলায় বলল, নীল। নীলকে নিয়ে ওরা হাসপাতালে এলো। চেক আপ করা হয়েছে। ডাক্তার বললেন, শরীর দুর্বল এবং কোনো কারণে হয়তো ভয় পেয়েছিল, তাই অজ্ঞান হয়ে গেছে। চ্যালেঞ্জ দিয়েছি, কাল সকালের মধ্যে সেন্স আসবে, টেনশন করবেন না। থ্যাংক ইউ ডক্টর, বলল অব্র। সকালে জ্ঞান ফিরল নীলের। সে হঠাৎ ভূত বলে চিৎকার করে। অব্রকে চোখের সামনে বসে থাকতে দেখে নীল 2 হাতে জড়িয়ে ধরল। অব্র বলল, নীল শান্ত হও, কি ঘটেছে আমাকে বলো। সব শুনে অব্র গম্ভীর হয়ে বসে আছে। হয়তো ওটা বিড়াল ছিল, কারণ তাদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে। নীল তার ফোন খুঁজল। নীলয় ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাম আপনার ফোন গাড়িতে পড়েছিল। অব্র ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলো। তারপর নীলের মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, তুমি এই ছোট্ট জিনিসটা নিয়ে নিজেকে কতটা বিপদে ফেলেছ তার কোনো ধারণা আছে? আর কখনো এমন করবে না। অব্র পুলিশ নিয়ে বাসায় চলে এলো। লাইলা ও মারিয়াকে প্রতারণার কারণে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অব্র ছোটবেলায় একটি মেয়ের সাথে রোজ দেখা করত এবং অব্রর এখনো তার প্রতি সহানুভূতি রয়েছে। মারিয়ার জন্য সে সম্পর্কে এলোমেলো হয়ে গেল, কিন্তু মারিয়া সে তো আসল মানুষ নয়। প্রথম নজরে যদি একটু যাচাই বাছাই করতো তাহলে আজ এমন দিন দেখতে হতো না। অব্র ঠোঁটে ঠোঁট চেপে ধরল। নীল অব্রর কাছে এসে বলল, যা হয়েছে তাতে আপনার দোষ ছিল না, নিজেকে সামলান। অব্র নরম সুরে বলল, আমি তাকে কখনো ভুলবো না। তোমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, কিন্তু তোমাকে প্রথম দেখে মন বলেছিল তুমি আমার, শুধু আমার, এই আমার কথা শুধু তোমার সাথে যাই। অব্র রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। জানি না সে কখন ফিরবে। নিজেকে সামলানোর জন্য নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত। ঘর গোছানোর সময় নীল একটা ডায়েরি পেল।
ডায়েরির উপরের অংশে কয়েক ফোঁটা চোখের জল, অবশ্যই অব্রের ডায়েরি। অনুমতি ছাড়া কারোর ব্যক্তিগত জিনিসপত্র পড়া উচিত না। তবু নীল বিছানায় বসে ডায়েরির পাতা উল্টাতে থাকে। ডায়েরির প্রথম পৃষ্ঠায় একটা নাম দেখে ভীষণ অবাক হলো নীল। গুটি গুটি অক্ষরে সেথায় লেখা পড়ি। নীল পরের পৃষ্ঠাটি উল্টালো। সে পাতাটি লেখা পড়ে নীলের চোখে জল চলে আসলো। পরের পাতা পড়ে কাঁদলো নীল। নিজেকে সামলাতে না পেরে ডায়েরিটা নিয়ে মেঝেতে বসে পড়লো। কাঁদতে কাঁদতে ডায়েরির পাতা উল্টায়। এত মোটা ডায়েরির মাত্র 10 পৃষ্ঠা লেখা পরীকে নিয়ে। নীল ডায়েরিটা হাতে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। অব্রকে খুঁজতে সে ছাদে আসে। ছাদের এক কোণে অব্র দাঁড়িয়ে আছে। জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছে। নীল এসে পেছনে দাঁড়িয়েছে বুঝতে পেরে অব্র তার হাত থেকে সিগারেটটা ফেলে দিল। নীল কান্না থামিয়ে বলল, এই ডায়েরিতে লেখা পড়ি আপনার বন্ধু। শিশু পার্কে খেলার সময় তার সাথে দেখা হয়েছিল। অব্র কোনো প্রতিক্রিয়া জানায়নি। সে শান্ত গলায় বলল, ডায়েরি পড়েছ? নীল উত্তর দিল না। অব্র ঘুরে দাঁড়ালো। নীল কাঁদছে। তার চোখে জল দেখে সে হতভম্ব হয়ে গেল। কান্নার কারণ জিজ্ঞেস করলো অব্র। নীল মুখ খুলল, বলল, আপনি পরীকে কথা দিয়েছিলেন আপনি সারা জীবন তারই থাকবেন, আর এটাও বলেছিলেন আপনি ফিরে না আসা পর্যন্ত সে যেন আপনার জন্য অপেক্ষা করে। সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাকে বিয়ে করেছেন কেন? অভ্র বলল, শান্ত হও নীল, আমি তোমাকে ভালোবাসি। নীল উচ্চকিত কণ্ঠে বলল, প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি রাখতে না পারেন তাহলে কেন প্রতিশ্রুতি দেন? আপনাকে বিশ্বাস করে পরি হয়তো আজও আপনার অপেক্ষায় আছে। আর ভালোবাসা আজ যদি পরি আপনার সামনে এসে আপনার তার কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিভাতে বলে, তখন আপনি কি করবেন? নীলের প্রতিটি কথায় অব্র হৃদয়ে গিয়ে লাগছে এবং তার চোখ ছলছল করছে। অব্র ভাবল পরি যদি কখনো ফিরে আসে তখন সে কেমন করে তার মুখোমুখি হবে। অব্র বাবা মাকে লুকিয়ে শিশু পার্কে খেলতে যেত। সেখানে একদিন একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়। প্রথম দেখাতেই দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। একজন আরেকজনের নাম জিজ্ঞেস করলে কেউ বলে না। দুজনে তাদের একটি ডাক নাম দেয় এবং তারা একে অপরকে সেই ডাক নামে ডাকে। এরপর আর কারোর আসল পরিচয় জানা হয়নি। অব্র মেয়েটির নাম রেখেছে পরি। মেয়েটি হয়তো তার একটা নাম দিয়েছে। ডায়েরিতে মেয়েটির দেওয়া নাম লেখা নেই। নীল তখনও কাঁদছে। অব্রর ভ্রু কুঁচকে গেল। হঠাৎ তার মনে হলো নীল যে কথাগুলো প্রথমে বলেছিল সেগুলো অব্র ডায়েরিতে কখনো লিখেনি। যেদিন আমেরিকা চলে যাচ্ছিল সেদিন অব্র মুখোমুখি দাঁড়িয়ে পরীকে অপেক্ষা করতে বলেছিল। অব্র ধীর ও গম্ভীর গলায় বলল, তুমি কি করে জানলে আমি পরীকে অপেক্ষা করতে বলেছিলাম? নীল এগিয়ে গেল। অব্রর পায়ে পা রেখে দাঁড়ালো। তারপর অব্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। নীল স্তব্ধ গলায় বলল, মেঘ, আমার মেঘ। অব্র অবাক হয়। নীলের কাঁধে তার থুতনি রেখে ফিসফিস করে বলল, নীল তুমি পড়ি। নীলের গালে হাত রেখে চোখের জল মুছে দিল অব্র। তারপর ঠোঁট দিয়ে নীলের কপালে আলতো করে স্পর্শ করলো। সূর্যের মিষ্টি আলো জানালার কাছ দিয়ে ঘরে উকি দিচ্ছে। অব্রর মুখে সূর্যের আলো পড়ছে। নীলের ঘুম ভাঙলো। চোখ খুলেই নিজেকে অব্রর বুকে পেল সে। অব্রর কপালে বড় বড় চুল পড়ে আছে। নীল এক হাতে চুল সরিয়ে অব্রর কপালে আলতো করে চুমু খেয়ে বিছানা থেকে উঠে গেল। আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে গেল। স্নান সেরে এসে চুল শুকানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে সে লক্ষ্য করলো অব্র নড়চড় করছে, কারণ তার মুখে সূর্যের আলো পড়ছে। নীল জানালার কাছে গিয়ে পর্দা মেলে দিল। এখন অব্র আর নড়ছে না। 2 মিনিট পর নীল আবার পর্দা সরিয়ে দিল। অব্র আবার নড়ে উঠল। নীল জোরে জোরে হেসে উঠল। অব্র পিটপিট করে চোখ খুলল। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, নীল কেন জ্বালাচ্ছ? রাতের প্রতিশোধ নিচ্ছি। অব্র বিছানা থেকে উঠে গেল। সে নীলের ঠিক পেছনে এসে দাঁড়ালো। তারপর ভেজা চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ বলল, তুমি জানো না তোমার চুল আমার খুব প্রিয়। আজ থেকে আমি তোমার চুলের যত্ন নেব, তেল দেব, চিরুনি করব এবং বেনি করব। বুড়ো হলেও চুল আঁচড়াবো। অব্র তার এক হাতে তেলের বোতল ধরে তার অন্য হাতের তালুতে তেল ঢেলে নীলের চুলে দিয়ে দিচ্ছে। নীল মুগ্ধ দৃষ্টিতে অব্রর দিকে তাকিয়ে আছে। 1 মাস আনন্দে কেটে গেল। বিকাল 3টা। তোয়া একা একা ছাদে বসে আছে। নীল আর অব্র একসঙ্গেই ছাদে এলো। তোয়াকে দেখে অব্র জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর এত চুপচাপ কেন? বই হাতে নিয়ে বসে আছিস কিন্তু পড়ায় মন নেই। তোয়া উদাস কণ্ঠে বলল, ভাইয়া ভুলে গেছো? অব্র কিছুক্ষণ ভেবে বলল, কি? আজ বাবা মায়ের বিবাহ বার্ষিকী। চলো কিছু প্ল্যান করি এবং তাদের সারপ্রাইজ দিই। অব্র বলল, মা বাবা নিজেদের জন্মদিন পালন করেন না, বিবাহ বার্ষিকী?
নীল মৃদু স্বরে বলল, বাবা মা কখনো নিজের কথা ভাবে না, তারা তাদের বিশেষ দিন উদযাপন করে না, কারণ বাবা মা নিজের চিন্তা রেখে সন্তানদের চিন্তা করেন। আমাদেরও দায়িত্ব তাদের জন্য কিছু করা। অব্র ভ্রুকুটি করলো। তুমি কি করতে চাও? নীল ওর বাবা রায়হান সরকারকে ফোন করে ওদের সন্ধ্যার পরিকল্পনা সম্পর্কে জানিয়ে ওনার থেকে হেল্প চায়। সব শুনে বেশ উৎফুল্ল হলেন রায়হান। প্ল্যানটা ভালো। দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে বেয়াই বাড়িতে আসেন রায়হান সরকার। রায়হান সরকার রাজীব চৌধুরীর সাথে কুশলাদি বিনিময় করেন। অতিথি আসছে দেখে দুপুরে তারা ভালো খাবার তৈরি করেন। একসঙ্গে বসেই খাবার খান। ঘড়িতে এখন 3টা বাজে। রায়হান সরকার বাইরে ভ্রমণের ইচ্ছা প্রকাশ করলেন। রাজীব চৌধুরী একটা জায়গা চেনেন। ছিমছামার বেশ শান্ত পরিবেশ। সমস্যা হলো সেখানে যেতে অনেক সময় লাগে। দূরত্ব অনেক শুনেই রায়হান যেতে রাজি হলো। মাথার উপর কড়া রোদ, ভীষণ গরম। এই সময় মানুষ ঘর থেকে বের হয় না, আর ওরা বাইরে হাঁটছে। রাজীব চৌধুরী এক জায়গায় বসলেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা একটি সিনেমা হলে ছায়াছবি দেখতে গেল। যেহেতু পরিবারের সদস্যরা সন্ধ্যা 7টা পর্যন্ত বাইরে থাকবেন, সিনেমা দেখে মোটামুটি ভালো সময় কেটে যাবে। রাজীব সেই পুরনো দিনের 2.5 ঘন্টার ছবি আনন্দের সাথে দেখা শুরু করলেন। ছোটবেলায় তিনি তার বাবার সাথে এই ছবিটি দেখেছিলেন। আজ মনে পড়ে গেল পুরনো স্মৃতি। ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন হবে। হাতে মাত্র 2 ঘন্টা আছে, এরই মধ্যে ড্রয়িং রুমটা সাজিয়ে ফেলতে হবে। নীল ওর প্ল্যানিংয়ে সবাইকে সামিল করেছে। তানজুম গর্ভবতী, এজন্য সে এক জায়গায় বসে ডেকোরেশন করা দেখছে। অভ্র আর শুভ অন্য কাজগুলো করছে। আকাশ গ্যাস বেলুন ফুলানোর কাজ করছে। তানজুমকে ফল কেটে এনে দিল নীল। মুচকি হেসে বলল, অনেকক্ষণ হয় খালি মুখে বসে আছিস, ফলগুলো খেয়ে পানি খাবি। তানজুম হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে। নীল আচমকা তোয়ার কপালে টোকা মারল। তোয়া অস্ফুটে আওয়াজে বলল, ভাবি মারছো কেন? নীল ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, এইভাবে হাত চালালে সন্ধ্যার আগে কিচ্ছু হবে না, জলদি জলদি হাত চালাও। সন্ধ্যার আগেই ড্রয়িং রুম সাজানো হয়। এরপর সবাই যার যার রুমে চলে গেল রেডি হতে। নীল রুমে ঢুকে বিছানায় একটা বাক্স রেখে অবাক হয়ে গেল। বাক্সটা হাতে নিয়ে দেখলো একটা চিরকুটে লেখা, আজকের সন্ধ্যা তোমার নামে। মুচকি হেসে বাক্সটা খুলল। একটা সাদা গাউন, খুব সুন্দর। নীল গাউনটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। হালকা সাজলো নীল। এরপর রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তোয়া দেখে অব্রর উদ্দেশ্যে বলল, ভাইয়া পেছনে দেখো। অব্র শুভর সঙ্গে কথা বলতে বলতে পিছনে ঘুরে তাকাতে ওর দৃষ্টি নীলের উপর আটকে গেল। অব্র নীলকে দেখে তার দিকে এগিয়ে যেতে নিল। সিঁড়ির সামনে এসে নীলের দিকে হাত বাড়িয়ে দিল অভ্র, আর নীল তার হাত ধরল। সন্ধ্যা 7:15টার দিকে তারা বাসায় ফেরেন। বাড়ির সদর দরজা খোলা দেখে বিরক্ত হন আসিয়া চৌধুরীর সাথে চিন্তিতও বটে। ছেলে মেয়েদের উপর বিরক্ত হয়ে ভেতরে ছুটে গেল। চারদিক অন্ধকার। সহসা মাথায় নরম কোমল কিছু পড়ল। তারপর অন্ধকার দূর হয়ে চারিদিকে আলোয় আলোকিত হলো। আসিয়া অবাক চোখে গোলাপ ফুলের পাপড়ির দিকে তাকালো। কয়েক কদম এগিয়ে যাওয়ার পর তিনি হঠাৎ আবিষ্কার করলেন যে ছেলে মেয়েরা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। তারা হঠাৎ চিৎকার করে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি! আসিয়ার চোখে জল এসে গেল। শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে ওদের দিকে এগিয়ে গেল। রাজীব চৌধুরী বললেন, বেআই, এই জন্যই আপনি সারা বিকেল আমাদের নিয়ে বাইরে ছিলেন? রায়হান বললেন, হ্যাঁ বেআই মশাই, শুভ বিবাহ বার্ষিকী। মিসেস রোজা বললেন, এখন কেক কাটবেন, চলুন। চোখের জল মুছে নিয়ে দুজন একসাথে কেক কাটেন। একটু একটু করে সকলে খেলো। অব্র তাদের জানালো এসব নীল আর তোয়ার প্ল্যান। আসিয়া নীলকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। রাজীব চৌধুরী নীলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে আমাদের মেয়ে হিসেবে পেয়ে আমরা গর্বিত মা। অব্র খুব ভালো গান গায়। সবাই তাকে গান গাইতে অনুরোধ করলো। তোয়া অব্র রুমে গিয়ে ওর গিটার নিয়ে এসেছে। অব্র গিটার বাজিয়ে গান ধরলো। এই সেই সময় যখন আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আগের চেয়ে অনেক বেশি প্রেমে পড়েছি। আমি যে কোনো কিছু থেকে তোমাকে ভালোবাসি। আমার ইচ্ছে তোমার সঙ্গে বাঁচতে চাই। তোমার চোখে আমি ভেসে যাই। তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে আবদ্ধ করেছি এই বুকে। আহ, কি দারুণ লজ্জা তোমার ওই মুখে যখন তাকাও আমার দিকে। হাই, আমি যাই মরে। অব্র গিটার বাজানো বন্ধ করলো। নীলের দিকে তাকিয়ে আছে। সবাই খুব আনন্দে হাততালি দিচ্ছে। নীল লজ্জায় মুখ লুকাচ্ছে। অব্র গান শেষ করে আকাশের হাতে গিটারটা দেয়। অব্র নীলের সামনে এসে হাঁটু গেড়ে বসলো। এত মানুষের সামনে অব্রকে এভাবে বসতে দেখে নীল 2 পা পিছিয়ে যায়। অব্র ব্লেজারের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নীলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, শান্তি খুঁজতে খুঁজতে তোমায় পেয়েছি। নিজেকে ভুলে তোমার প্রেমে পড়েছি।
ভালোবাসা কাকে বলে জানতাম না, তুমি শিখিয়েছো। জানি না কতটা ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার কোনো শেষ নেই। যদি তুমি তার সীমা খুঁজতে যাও, তুমি আমার ভালোবাসার অতল গহ্বরে হারিয়ে যাবে। জীবনে চাওয়ার শেষ নেই, স্বপ্নের কোনো কিনারা নেই, আকাঙ্ক্ষার কোনো সীমা নেই। আমি তোমাকে চাই, তুমি আমার। আমার সমস্ত আকাঙ্ক্ষা শুধু তোমার মধ্যে, আমার জীবন শুধু তোমাকে ঘিরে। বসন্তের সুন্দর গধূলিতে গাছের সৌন্দর্যে ফুল মেলে এই লঘু প্রবাহিত। আমার জীবনের শেষ পর্যন্ত তোমাকে চাই, না পরের জীবনেও তোমাকে চাই। অব্র বাক্স থেকে হীরার আংটি বের করে নীলের আঙ্গুলে পরিয়ে দেয়। অব্র নীলের কপালে চুমু খেলো এবং চারদিক থেকে হাসি রোল পড়ে গেল। অব্র ম্লান কণ্ঠে বলল, হে হে, আবেগী হয়ে ভুলে গেছি, সবার সামনে দাঁড়িয়ে আছি। নীলের ঠোঁটে হাসি ফুটে উঠল। রাত 10টা বাজতে চলল। একে একে সবাই এখন চলে গেছে। নীল সিঁড়ির দিকে এগিয়ে গেল। অব্র হেসে বলল, নীলপরে অপেক্ষা করো, আজ আমি তোমাকে সিঁড়ি দিয়ে উঠাবো। নীল ইতস্ততা করে। যদি পড়ে যাই? হুম, পড়বে না। অব্র নীলকে পাজা করে নিয়ে ছাদে এলো। এরপর নীলকে কোল থেকে নামিয়ে দিল। অন্ধকারে হঠাৎ ফুলের ঘ্রাণ নাকে আসছে। নীল বলল, ফুলের ঘ্রাণ? অব্র পেছন থেকে নীলকে জড়িয়ে ধরলো। সে নীলের কাঁধে তার মুখটা রাখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি ফুল দিয়ে বিছানা সাজিয়েছি। ছাদে? হ্যাঁ। সাদা গোলমরিচের বাতি দিয়ে সাজানো চতুর্দিক। নীল অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ নীলের চোখ গেল ছাদের এক কোণে। সেখানে একটি বিছানা ফুল দিয়ে সাজানো। অব্র পেছন থেকে নীলের গায়ে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিল। শরীরে কিছু পড়ায় নীল ভয় পেয়ে যায়। সহসা অব্র নীলের ঘাড়ে গভীরভাবে চুমু খায়। অব্রর স্পর্শে নীল কেঁপে ওঠে। শরীরে একটা শিহরণ বয়ে গেল। অব্র কানের কাছে ঠোঁট নিয়ে গেল। নীল বলল, কি করছো? আমি তোমাতে ডুবতে চাই, তোমার দীঘল কালো চোখে হারিয়ে যেতে চাই। নীলের ঘাড়ে নাক লাগিয়ে বলল অব্র। নীল চুপ করে থাকলো। খোলা আকাশের নিচে দমকা হাওয়ায় আনন্দের আভাস পাওয়া গেল। চাপা গলায় অভ্র অন্যভাবে বলল, ভালোবাসা ঠোঁটে, প্রেম আছে শরীরে। অভ্র আর নীলের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে। সে মা হতে যাচ্ছে। 9 মাস চলছে। শরীরে অনেক পরিবর্তন আসছে। এই সময় নাকি মেয়েদের হাতে পায়ে পানি আসে, ফুলে ফেপে টয়টম্বর হয়ে গেছে। হাঁটাচলা করতেও কষ্ট হয়। 4 মাস আগে শেষ ডাক্তার দেখিয়েছিল। তখন ডাক্তার বাঁ পাশে ঘুমাতে নিষেধ করেন। বাঁ পাশে নাকি সন্তানের মাথা থাকে, যা প্রস্রাবের সময় কাছাকাছি আসলে আস্তে আস্তে ডান দিকে ঘুরে চলে আসে। এক পাশ হয়ে কতক্ষণ শুয়ে থাকা যায়। সন্তানের জন্য এতটুকু কষ্ট মা করতেই পারে। অব্র অফিসের কাজের জন্য সিলেট গেছে। সে কয়েকদিনের ভেতরে ফিরে আসবে। রাত এখন 11টা। ঘুম আসছে না দ্বিধায় নীল বিছানায় হেলান দিয়ে বসে বই পড়তে লাগলো। মাথাটা হঠাৎ ঘোরাচ্ছে। বইটা হাত থেকে রেখে আলগোছে শুয়ে পড়ল। গা গুলাচ্ছে, বমি বমি ভাব। নীল একটু একটু করে বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে এগিয়ে গেল। 10 মিনিট পর হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। মাথায় হাত রেখে বিছানার উপর বসলো। ঘুমানোর চেষ্টা করলো। আশেপাশের মসজিদে আজান দিচ্ছে। দূর থেকে ভেসে আসছে সে ধ্বনি। নীল উঠে বসলো। একটু সময় নেয়, তারপর অজু ও নামাজের জন্য এগিয়ে গেল। সকাল সকাল উষ্ণ হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নীল। তারপর রুমে এসে রেস্ট করে তারপর শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে সময় দেয়। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই আজ রুমে এসে বিছানায় গায়ে দিয়ে দিতেই ঘুমিয়ে গেল। অব্র কল করে। 7টা বাজে। নীল কল রিসিভ করে। গুড মর্নিং। আজ এত দেরি করে কল দিয়েছো কেন? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তুমি কি করছো? কণ্ঠ শুনে মনে হচ্ছে এখনো ঘুমিয়ে আছো। ডাক্তার তো বলেছে সকাল সকাল ওঠার জন্য। সকালে উঠেছি, রাতে ঘুম হয়নি। একটু আগে শুয়েছিলাম, তখনই ঘুমিয়ে গেছি। নামাজ পড়েছো? হ্যাঁ। ব্রেকফাস্ট করেছো? না, এখনো হয়নি। আচ্ছা, নাস্তা করে সকালের ওষুধ খেয়ে নাও। আর শোনো, সম্ভাবনা আছে আমি আগামীকাল ফিরে আসবো। এদিকে কাজ প্রায় শেষ। সাবধানে এসো আর নিজের খেয়াল রেখো। আসিয়া চৌধুরী নীলকে ডাকতে আসলেন। দেখলো নীল সজাগ। উনি মৃদু কণ্ঠে বললেন, নাস্তা বানিয়েছি, আয় একসাথে খেতে খেতে 2-1টা গল্প করা যাবে। নীল বলল, ঠিক আছে মা। অব্র বারান্দায় দাঁড়িয়ে আছে। সে কল কেটে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বে। নাস্তাটা হোটেলে করে তারপর অফিসে যাবে। এমনিতে আজ দেরি হয়ে গেছে। আকাশ দরজায় নক করলো। গলা তুললো, কিরে এখনো ঘুমাচ্ছিস? আজ শেষ দিন আর আজই লেট করছিস? গতকাল অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, এর জন্য আজ উঠতে দেরি হলো।
তুই আমাকে একটু সময় দে, আমি 10 মিনিটে রেডি হয়ে যাব। আকাশ বলল, ততক্ষণে শুভর একবার ব্রেকফাস্ট হয়ে যাবে। ও অপেক্ষা করেছে। 10 মিনিট না 5 মিনিটে রেডি হবি। আচ্ছা, ওয়েট কর। অব্র, আজ প্রেজেন্টেশন আমি করব। ঠিক আছে। রাতের মধ্যে গাজীপুর ফিরবি নাকি আগামীকাল যাবি? আগামীকাল, আজ রাতে ঘুমাবো। ওকে। নীল রান্নাঘরে আসলো। দুপুরের জন্য সবজি বের করে সেগুলো কাটতে নিল। নীলকে কাজ করতে দেখে আসিয়া চৌধুরী ভীষণ রাগ করলেন। উনি বললেন, বাড়িতে কাজ করার মানুষ কি কম? তোকে কে বললো এসব করার জন্য? নীল বলল, কেউ বলেনি, আমিই করছি। রোজ হাত গুটিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। মনে হয় কিছু করি। একটু কাজ করলে কি ক্ষতি হবে? আসিয়া বললেন, তুই ঠিক আমার শাশুড়ি মার মতন। উনি বেঁচে থাকতে প্রায় টুকটাক কাজ করতেন, নিষেধ করলেও কখনো শুনতো না। এই ঠিক তোর মতন কথা বলতো। বলে থামলেন তিনি। একটু পর আবার বললেন, তোর ফোন বাজছে ড্রয়িং রুমে, এখন তুই যা। দুপুরের রান্না আমি বা কাজের বুয়া করে নিব। তানজুম কল দিয়েছে। নীল ভিডিও কল রিসিভ করে সোফায় বসলো। তানজুমের ছেলের বয়স 3 মাস, নাম আহান। সে ঘুমাচ্ছে। এই সুযোগে একটু গল্প করার জন্য তানজুম নীলকে কল দিয়েছে। নীল ওর সমস্যার কথাগুলো তানজুমকে জানালো। তানজুম ফার্সিল কণ্ঠে বলল, এই সময় মেয়েদের এরকম সমস্যা হয়। ডক্টর বলেছেন তোর টুইন বেবি, এই জন্যই তোর একটু কষ্ট করতে হচ্ছে। সে সময় আসিয়া ফলের জুস নিয়ে এসে নীলকে দিল। নীল খাবে না এমন দৃষ্টিতে তাকালো। আসিয়া নীলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাচ্চার জন্য খেতে হয় মা। নীল হঠাৎ পুরনো দিনের কথা ভাবতে লাগলো। রোজকার মতোই সে ওদিন কলেজে যেতে রেডি হচ্ছিল। অব্র ওর টাই বাঁধতে বাঁধতে নীলের ঠিক পেছনে এসে দাঁড়ায়। এরপর নীলকে মুখোমুখি দাঁড় করিয়ে এসে কপালে চুমু দেয়। তারপর অব্র নীলকে কলেজে ড্রপ করে অফিসে চলে যায়। সেদিন ক্লাসে হঠাৎ নীলের শরীর অসুস্থ হয়ে যায়। ওই দিন ওর বন্ধুদের কেউ কলেজে আসেনি। শরীর খারাপ দেখে ম্যাম এগিয়ে আসেন। উনি নীলের চোখ মুখ দেখে কিছুটা আন্দাজ করেন। তারপর বললেন, নীল, তোমার কি হয়েছে? জানি না ম্যাম, সকাল থেকে মাথা ঘুরছে আর বমি আসছে। প্রেগনেন্সি টেস্ট করিয়েছো? না ম্যাম, আমি তো প্রেগনেন্ট নই। তাহলে শিওর বলছো কিভাবে? আমি 2 বাচ্চার মা, আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। আর শিওর হওয়ার জন্য একবার প্রেগনেন্সি টেস্ট করো। নীল সেদিন বাড়ি ফেরার পথে ফার্মেসি থেকে একটা কিট নিয়ে আসে। পরের দিন নিয়ম করে টেস্ট করে সে দেখলো লাল রঙের 2টো দাগ, অর্থাৎ পজিটিভ। আরও শিওর হওয়ার জন্য সেদিন হাসপাতালে এলো নীল। ডায়াগনস্টিক আফিয়া পারভিন কিছু টেস্ট করতে দিল। রিপোর্ট দেখে তিনি খুশি সংবাদটাই শোনালো। নীল বাড়ি এসে খবরটা সবাইকে দিল। সবার খুশি ও আনন্দ দেখে নীল ভীষণ খুশি হলো। চৌধুরী বাড়ির আঙিনে ছোট ছোট পায়ে হেঁটে বেড়াবে ভাবতেই সকলের মন প্রাণ প্রফুল্লে ভরে উঠছে। অব্র প্রথম খবরটা শুনে সেই বেশি আনন্দ করে। আস্তে আস্তে সে আনন্দ যেন মলিন হতে লাগলো। একজন মেয়ে মা হওয়ার জন্য কত কষ্ট করে সে তা নিজ চোখে দেখছে। নীলের জন্য তার কষ্ট হয়, ভীষণ কষ্ট। অব্রর চোখ ভেজা। সিলেট যাওয়ার আগে অনেকক্ষণ নীলকে জড়িয়ে ধরে রাখে সে। হাসপাতালের বেডে শুয়ে ছটফট করছে নীল। এত যন্ত্রণা সে দাঁতে দাঁত চেপে সহ্য করছে। রাত 12টা নাগাদ জন্ম নিল 2জন ফুটফুটে যমজ মেয়ে। পরিবারের সবাই ওটির সামনে দাঁড়িয়ে আছে। একটু পর 2জন নার্স 2টো বাচ্চা কোলে নিয়ে ওটি থেকে বেরিয়ে আসলেন। বকশিস নিয়ে 2জন বাচ্চাকে তার দাদি ও নানির কোলে দিয়ে নার্সরা চলে যান। রাতে হাসপাতাল থেকে বাচ্চাদের নিয়ে বাড়ি যাওয়া ঠিক মনে করলেন না আসিয়া চৌধুরী ও মিসেস রোজা। রাতটা হাসপাতালে কাটিয়ে আগামীকাল সকালে বাড়ি যাবেন। নীলকে কেবিনে দেওয়া হয়েছে। সবাই দেখা করে আসলো। কেবিন নাম্বার 202। অব্র এলো সবার পরে। সে নীলের মাথার কাছে চেয়ার নিয়ে বসলো। এরপর মাথায় হাত রেখে ক্ষীণ গলায় ডাকলো, নীল, নীলাঞ্জনা। নীল পিটপিট করে চোখ খুললো। তারপর জিজ্ঞেস করলো, আমার মেয়েরা ঠিক আছে তো? ওরা কোথায়? আমি একটু দেখবো। একটু অপেক্ষা করো, মা ওদের নিয়ে আসছেন। একে একে সবাই কেবিনে আসলেন। এরপর বাচ্চাদের ওদের বাবা মার কোলে দিল। অব্র মুগ্ধ চোখে এতক্ষণ মেয়েদের দেখলো। অব্র একজনকে কোলে নিল ও অন্যজনকে নীলের কোলে দেওয়া হয়। নীল মেয়ের কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো। অব্রর চোখ ছলছল করছে। একজন 5 মিনিট বড় ও দ্বিতীয়জন 5 মিনিট ছোট। বড়জন বাবার কোলে। মুচকি হেসে অব্র বলল, মাইশা। নীল বলল, মায়েরা।